বিয়ের সাজে তোকে খুব সুন্দর লাগছে। এভাবে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু চেয়েছিলাম এভাবে আমার জন্য সাজবি, কিন্তু না, অন্যের জন্য সাজলি। খুব কষ্টে পেলাম, খুব কষ্ট দিলে আমাকে। এমন সময় ফারিনের বাবা আমাকে সন্ত্রাসী লোককে দেখে হাতে বন্দুক দেখে রেগে যায়। এইসবের মানে কি? কে তুমি? আর আমার মেয়েকে এইসব কেন বলছো? আপনি আমাকে চিনবেন না আঙ্কেল, তবে আপনাকে সরি আঙ্কেল, আপনার মেয়ের বিয়ে ছেলের সাথে হচ্ছে না। হোয়াট? তোর কত বড় সাহস! তুই আমার বিয়ের আসর থেকে আমার বউকে বলছিস আমার সাথে তার বিয়ে হবে না? বরের কথা শুনে আমি শান্ত ভঙ্গিতে তার দিকে রিভলভার ধরি আর তাকে চুপ করতে বলি। বউ কাকে বলছিস? বিয়ে হয়নি এখনো। যদি নিজের জীবন বাঁচাতে চাস, চুপচাপ এখান থেকে পালিয়ে যা, না হলে জীবন নিয়ে ফিরতে পারবি না। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। তোমাকে আমার মেয়ে চিনে কি চিনে না তা জানার প্রয়োজন নেই আমার। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশ আসতে আসতে তো অনেক সময় লাগবে, তার আগে যদি সবাইকে মেরে ফেলে আমি। আমার কথা শুনে ফারিনের বুক কেঁপে ওঠে। আমি এবার ফারিনের হাত ধরে ফেললাম। ফারিন কোনো বাধা দেয় না। চল আমার সাথে। আমি স্টেজ থেকে ফারিনকে টেনে ওঠাই। ফারিনের বাবা আমার সামনে এসে দাঁড়ায়। আমার মেয়েকে নিয়ে যেতে দিব না তোমাকে। ও আঙ্কেল, তাহলে তো আপনাকে বাঁচিয়ে রাখবো না। আমি ফারিনের বাবার দিকে রিভলভার ট্যাগ করতেই ফারিন সামনে এসে দাঁড়ায়। মারবেন না আমার বাবাকে, আমি আপনার সাথে যাব। না ফারিন, তুই যাবি না। না বাবা, আমার কারণে তোমাদের কিছু হোক আমি চাই না। ও জান, ড্রামা বন্ধ করে চলো। আমি ফারিনকে টানতে টানতে বাইরে নিয়ে যাই। কেউ আর বাধা দেওয়ার সাহস পায় না। ফারিনকে গাড়িতে উঠিয়ে সোজা কাজে পেশে সামনে চলে যাই। তারপর ভেতরে নিয়ে যাই। ফারিন কিছু বলছে না, চুপচাপ শুধু সব শুনে যাচ্ছে। এখানে সাইন করো মা। কাজের কথা শুনে ফারিন একবার আমার দিকে তাকায়। আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি সাইন কর। আমি এভাবে বিয়ে করতে পারবো না। আপনার আমাকে বিয়ে করতে ইচ্ছে হলে অনুষ্ঠান করে বিয়ে করেন। বাবা, কথা ফুটেছে তাহলে। ভালো ভালো, তোদের বাসা থেকে এখানে পর্যন্ত মাথা ঠান্ডা করে আছি। আমার রাগ ওঠাবে না। রাগ ওঠালে সব কিছু আমি লন্ডভন্ড করে ফেলবো। আমার ভালো দিকটা দেখেছিস, খারাপ দিকটা এখনো তোর অজানা। খারাপ দিকটা জানলে সেটা তোর জন্য ভালো হবে না। সাইন কর। মনে তো হচ্ছে মেয়ে এই বিয়েতে রাজি না। আপনি মেয়েটাকে জোর করে বিয়ে করছেন। কাজী সাহেব, আপনি চুপচাপ আপনার কাজ করুন, বেশি মাতব্যগিরি করতে আসবেন না। আমি ফারিনের দিকে রাগি চোখে তাকাতেই সে সাইন করে দেয়। আমি গুন্ডা ফান্ডাদের বিদায় দিয়ে ফারিন কিনে গাড়িতে উঠি। চুপচাপ গাড়ি ড্রাইভিং করছি। পাশে একজন কখন থেকে যে আর চোখে দেখছে সে খেয়ালটুকুও নেই। ফারিন মনে মনে ভাবছে, বাহ, এই হ্যান্ডসাম ছেলেটা আজ থেকে আমার স্বামী। রাগি ফেসে কি কিউট লাগছে। আমি ফারিনের দিকে তাকাই। কি সমস্যা? এভাবে তাকিয়ে কি দেখছিস? ছেলে মানুষ জীবনে দেখিসনি মনে হয়? বেহায়া মেয়ে একটা, সামনে তাকা। আমার কথা শুনে ফারিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি যে তাকে বেহায়া মেয়ে বলছি, ওর বলতে ইচ্ছে করছে আমার জামাইয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবো, তাতে তোর কি? এসব বিষয়ে মনে মনে ভাবছিল। আমি ফারিনকে নিয়ে সোজা নিজের বাসায় চলে যাই। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাই। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দেয়। চাচার দুই হাতে লুঙ্গির কুচি ছিল, হয়তো সময়ের অভাবে লুঙ্গির কুচিটা দেওয়াই হয়নি। চাচা লুঙ্গির কুচি ছেড়ে দুই হাত দিয়ে চোখ ডলা দেয়, যেন সে অবাক করার মতো কিছু দেখেছে। তাই এখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আর এদিকে চাচার লুঙ্গি সুযোগ পেয়ে নিচে পড়ে যায়। ফারিন চোখ বড় বড় করে তাকায়। আমি ফারিনকে ধরে পিছন থেকে ঘুরিয়ে দেই। আমি চাচার দিকে রাগি চোখে তাকাই। চাচা, তোমার এটা বলছি লুঙ্গি না পড়তে? যার তার সামনে খুলে যায়, এই লুঙ্গি কেন পরো তুমি? শাট আপ ভাতিজে, আমার লুঙ্গি খুলবে নাকি ঝুলে থাকবে সেটা আমার দেখার বিষয়। তুই লুঙ্গি নিয়ে নাক গলাবি না। এতক্ষণে জরিনা এসেও হাজির হয়। চাচার দিকে তাকিয়ে ছিছি করে, আবার অন্যদিকে ফিরে তাকায়। এই চাচা, আপনি এসব কি শুরু করছেন? যখন তখন লুঙ্গি খুলে বসে থাকেন, এমন চললে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। চাচা জরিনার কথা শুনে রেগে যায়। নিচ থেকে লুঙ্গি উঠিয়ে পড়ে জরিনার মাথায় একটা টোকা মারে। তুই থাকা লাগবো না, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো জরিনা বানু। চাচা, তোমরা বেশি কথা না বলে ওইদিকে তো তাকাও। তোমাদের ভাতিজার বউটার একটু বরণ করে নিবা নাকি? আমার কথা শুনে চাচা জরিনা দুজনেই সদর দরজার দিকে তাকায়। ভাইজান, সত্যি সত্যি এইটা আপনার বউ? মা, কি সুন্দর! চাই, সরেন, আমি সামনে যাইয়া একটু দেখি। জরিনা বানু চাচারে সরিয়ে ফারিনের কাছে আসে। অবজেকশন মাই লর্ড, এভাবে রাতে একজন অচেনা মেয়ে এনে তুই আমার ভাতিজার বউ বানায় দিলি, আর আমি বিশ্বাস করে নিব কাবি নেহি। তুমি বিশ্বাস করলেও কি, না করলেই বা কি? আমি ফারিনের হাত ধরে টেনে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে যাই।
ফারিন রুমের চারদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নেয়। এই রুমটাই আজ থেকে তাহলে তার। যা, ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নে। ফারিন দাঁড়িয়ে আছে। ওর তো এখন এখানে কোনো কাপড় নেই, চেঞ্জ করে কি পরবে সেটাই সে ভাবছিল। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আমার তো এখানে কোনো জামা নেই। পাশের আলমারিটা খুলে দেখ, পেয়ে যাবি। ফারিন আলমারি খুলে দেখে অনেকগুলো শাড়ি, সালোয়ার কামিজ। ফারিন তো এগুলো দেখে অবাক হয়ে যায়, ভাবছে এগুলো কার, আর এখানেই বা কেন। ফারিন কিছু না ভেবেই একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারিন ওয়াশরুম থেকে এসে আমাকে আর দেখতে পায় না, বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর জরিনা বানু এসে তাকে ডাক দেয়। ভাবি, ভাইজান আপনারে নিজে খাবার খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা, আসতেছি। ফারিন সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে ইমরান ডাইনিং টেবিলে বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমার দিকে তাকিয়ে দেখে একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছি। ফারিন বুঝতে পারছেন এগুলো চেঞ্জ কখন করলাম। দাঁড়িয়ে না থেকে বসে খাবার খাও। হুম। ফারিন আমার পাশে চেয়ারে বসে পড়ে। ভাতিজা, সত্যি সত্যি কি এই মেয়ে তোর বউ? ফারিন, চাচাকে বলো তো তুমি আমার কে? ফারিন শান্ত কণ্ঠে চাচার দিকে তাকিয়ে বলে। চাচা, আমি ওনার বউ। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, এভাবে বিয়ে করলি কেন? আমি চাচার কথা শুনে ফারিনের দিকে তাকাই। ফারিন মাথা নিচু করে ফেলে। আসলে ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। কি, আমার এত হ্যান্ডসাম সুন্দর ভাতিজাকে তার পছন্দ হয়নি? কানা নাকি? ফারিন, তোমার বাবা কানা নয় তো আবার? না চাচা, কানা নয়, ঠিকই আছে। খাওয়া শেষে আমি উপরে নিজের রুমে চলে যাই। ফারিন কি করবে বুঝতে পারছে না। তারপরে এক প্রকার সাহস নিয়ে রুমে চলে আসি। আমি বিছানায় বসে আছি। ফারিনকে দেখে বিছানা থেকে উঠে ফারিনের দিকে এগিয়ে যাই। আমাকে এগিয়ে আসতে দেখে ফারিন ভয়ে একটা ঢোক গেলে পিছোতে থাকে। ফারিন পিছাতে পিছাতে দেয়ালে এসে বাধা পায়। আমি ফারিনের একদম কাছে চলে যাই। ফারিনের কোমরে হাত দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে ফেলি। ফারিনের পুরো শরীরে বিদ্যুতের শক লাগার মতো অনুভূতি হয়। সে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি ফারিনের কোমর এক চাপ দেই। ফারিন আহ করে একটা শব্দ করে ওঠে। ফারিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিই। চুপ, নো সাউন্ড। আমি কথাবার্তা চাই হুট করে ফারিনকে কোলে তুলে নেই। ফারিন কিছু বলতে চাইলে আমি সেই সুযোগ দেই না। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিই। এক নতুন অনুভূতি ফারিনের মনে জাগ্রত হয়, যে অনুভূতির সাথে সে পূর্ব থেকে পরিচিত নয়। সে আবেগে চোখ বন্ধ করে ফেলে। আমি ফারিনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেই। ফারিনের ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলি। ফারিনের ঠোঁট জোড়ে নিজের আয়ত্তে নিয়ে নেই। ফারিনের দু হাত আমার নিজের দু হাত দিয়ে বিছানায় চেপে ধরি। হঠাৎ করে আমি ফারিনের কাছ থেকে একটু দূরে সরে যাই। ফারিনকে টান দিয়ে বিছানা থেকে উঠিয়ে দিই। যা, নিচে বিছানা করে ঘুমা। আমি ফারিনের দিকে বালিশের একটা কাঁথা ছুঁড়ে মারি। ফারিন কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন হলো যে তার সাথে এমন বিহেভ করছি। ফারিনের চোখে বৃষ্টির নামবে নামবে অবস্থা, যা আমার চোখ এড়ায়নি। একদম ঢঙের কান্না কাঁদবি না, যেটা করতে বলেছি সেটা করে শুয়ে পড়। ফারিন কাঁথা বালিশ নিয়ে নিচে চুপচাপ শুয়ে রইল। সে এখন বুঝতে পারছে কেন আমি এমন করছি। যখন ভালোবাসতে চেয়েছিলাম তখন তো সে সাড়া দেয়নি। এখন সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ফারিন এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। গভীর রাত, রুম অন্ধকারে তলিয়ে আছে। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে টর্চ অন করলাম। আমি বিছানা থেকে নেমে ফারিনের কাছে গিয়ে বসি। ঘুমন্ত ফারিনকে অসম্ভব ভালো লাগছে আমার কাছে। আমি ফারিনকে কোলে তুলে নেই। সে একটু নড়ে ওঠে। ফারিনকে নিয়ে বিছানায় শোয়াই। ফারিনকে জড়িয়ে ধরে নিজেও তার পাশে শুয়ে পড়ি। সকালের ঝলমল রোদ জানালা ভেদ করে ফারিনের চোখে মুখে এসে পড়ে। তার ঘুম ভেঙে যায়। আড়মোড় ভেঙে বিছানা থেকে উঠে বসে। হঠাৎ ফারিনের মাথায় এসে সে বিছানায় কেন? সে তো রাতে নিচে ঘুমাচ্ছিল, বিছানায় এলো কিভাবে? ফারিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিশ্চয় আমি তাকে এনেছি, এটা ভেবেই সে অনেক খুশি হয়। আমি ছাড়া কে বার আনবে? ফারিন হাসি মুখে ফ্রেশ হতে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। সে তার বাবার কণ্ঠ শুনতে পায়। ফারিন রুম থেকে বেরোতে নিলেই আমি সামনে গিয়ে দাঁড়াই। বাবা এসেছে? সাথে পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছি। পুলিশ তো আনবেই। এখন কি হবে? কিছুই হবে না। তুই নিচে গিয়ে সবার সামনে বলবি আমি তোকে জোর করে তুলে আনিনি, তুই স্বেচ্ছায় আমার সাথে এসেছিস। এর যদি বিপরীত কিছু বলিস তাহলে তোর বাবার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। আচ্ছা। আমি ফারিনকে নিয়ে নিচে চলে আসি। ফারিনকে দেখে তার বাবা দৌড়ে তার কাছে আসে। ফারিন, এই শয়তানটা তোর সাথে খারাপ কিছু করেনি তো? অফিসার, এক্ষুনি এই শয়তানটাকে অ্যারেস্ট করুন। কেন অ্যারেস্ট করবে? তুই আমার মেয়েকে জোর করে তুলে এনেছিস। শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে জোর করে তুলে আনিনি, আপনার মেয়ের মুখ থেকেই শুনুন। ফারিন মা, তুই বল, ও তোকে তুলে এনেছে?
না বাবা, ও আমাকে তুলে আনেনি। আমি ওকে ভালোবাসি, তাই আমি নিজ ইচ্ছায় ওর সাথে এসেছি। আর এখন ও আমার স্বামী। আমি এখন থেকে এখানেই থাকবো। আমি অবাক চোখে ফারিনের দিকে তাকাই। আমি তো এত কিছু বলতে বলিনি, তাহলে সে এইসব কেন বলছে? ফারেন কি বলছিস সেই সব? নিশ্চয়ই শয়তানটা তোকে ভয় দেখিয়েছে। না বাবা, ভয় কেন দেখাবে? শুনলেন তো অফিসার, আর কোনো কথা থাকতে পারে না। আপনারা প্লিজ এবার যেতে পারেন। পুলিশ অফিসার সহ ফারিনের বাবা হতাশ হয়ে চলে যায়। আমি ভেবেছিলাম এবারে তো ফারিন কেঁদে একা করবে, কিন্তু না, তেমন কোনো লক্ষণই দেখতে পেলাম না। ফারিন সিঁড়ি বেয়ে রুমে চলে যায়, পেছন পেছন আমিও। ফারিনকে রুমে দেখতে না পেয়ে আমি ব্যালকনিতে চলে যাই। তোকে তো আমি এত কথা বলতে বলিনি। আমার কণ্ঠ শুনে ফারিন আমার দিকে তাকিয়ে জবাব দেয়, শুধু ওই কথাটা বললে হয়তো কথাটা মজবুত হতো না, কিন্তু এখন অনেক মজবুত হয়েছে। তারাও আর আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি। আমি ফারিনের কথা শুনে কিছু না বলে পেছন থেকে এসে ফারিনকে জড়িয়ে ধরি। ফারিনের চুলে মুখ ডোবাই। ফারিন হালকা কেঁপে ওঠে। সে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। তোমার পেছনে কত ঘুরলাম, কতবার যে ভালোবাসি বললাম, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিলে না, একটুও ভালোবাসলে না। কি করলে? অন্য কাউকে বিয়ে করার জন্য বিয়ের বসেও ছিলে। কেন এমন করলে ফারিন? ভালোবাসা না ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বিয়ে করবে, এটা তো আমি মানতে পারবো না। ভালোবাসি তো, অন্য কারো কীভাবে হতে দিই? আমার কথা শুনে ফারিনের চোখে জল টলমল করে। সে পেছনে করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিচ থেকে চাচার চিৎকারের আওয়াজ শুনে আমি ফারিনকে ছেড়ে দিয়ে দৌড়ে যাই, সাথে ফারিনও। নিচে সে চাচার দিকে তাকিয়ে রেগে যাই। ফারিনকে পেছন থেকে ঘুরিয়ে চাচাকে উদ্দেশ্য করে বললাম, চাচা এসব কি? সকাল সকাল হাফ প্যান্ট পরে চিৎকার করছো কেন? চিৎকার কি উঠালে করি? হ্যাঁ, আমার লুঙ্গি কই? ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি নেই। আমার লুঙ্গি তোরা কি করলি? তোরা আমার লুঙ্গিকে সহ্য করতে পারোস না। আমি শিওর আমার লুঙ্গি তোরা নিলি। চাচা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার ভূত ধরছে? কি কন এগিন? আমরা আপনার লুঙ্গি কেন নিব? আমরা কি লুঙ্গি পরি? যখন তখন আপনার লুঙ্গি খুলে যায় আর সব দোষ আমাকে দেন। জরিনা বানুর কথা শুনে চাচা ফুলে ওঠে। সে চিল্লে সবার মাথা খারাপ করে দিচ্ছে। শেষে সবাই লেগে পড়ে চাচার লুঙ্গি খুঁজতে। সবাই চাচার রুমে এসে হামলা শুরু করে। এমন সময় জরিনা বানু চিৎকার দিয়ে বলে, চাচা, লুঙ্গি পাইছি। সবাই বিছানার নিচে উকি দিয়ে দেখে চাচার লুঙ্গি বিছানার নিচে অবস্থান করছে। আমি চাচার দিকে রাগি চোখে তাকাই। চাচার লুঙ্গি খাটের নিচে, অথচ সে এতক্ষণ তাদেরকে দোষ দিয়ে যাচ্ছে। চাচা, তোমার লুঙ্গি খাটের নিচে, আর তুমি আমাদের দোষ দিচ্ছ? আমার লুঙ্গি খাটের নিচে কিভাবে গেল? হ্যাঁ, হায় আল্লাহ, এই বাড়িতে কি এখন ভূতের নজর লাগছে? ভাইজান, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো। জরিনা বানু, তুমি চুপ করো আর নিজের কাজে যাও। এই চাচার লুঙ্গি চাচা নিজেই ঘুমের ভিতরে খাটের নিচে ফেলে দিয়েছে, ভূত টুত কিছুই না। চাচা এত হাগলের মতো কাজ কাম করে কা? লুঙ্গি খুলে তো খুলে, এখন আবার খাটের নিচেও ফেলে রাখে। জরিনা বানু, তুই চুপ করবি নাকি তোর চাকরি নট করে দিব? সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। এমন সময় আমি ফারিনকে বললাম, আমার খাবার ফারিন সার্ভ করবে। ফারিন, ওঠো। আমার কথা শুনে ফারিন চেয়ার থেকে উঠে আমার খাবার সার্ভ করে দেয়। ফারিন আমার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছো কেন? বসে এবার নিজের খাবার খাও। ব্রেকফাস্টের পর আমার ফোনে রিং বেজে ওঠে। আমি ফোন হাতে নিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। আমার আম্মু আব্বু লন্ডনে থাকে, আমাকেও যেতে বলে, কিন্তু আমি যাই না, কারণ আমি কারো মায়ে পড়ে গেছি, তাই এখানেই থাকি। আমি ফোনটা কানে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে আম্মুর ঝাঁঝালো কণ্ঠ শুনতে পাই। কি শুনি সিজান, তুমি নাকি বিয়ে করেছো? এত বড় সাহস! আমাকে না জানিয়ে তুমি বিয়ে করো? আম্মু, তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর, তাকে দেখলে ছেলের উপর রাগ করে থাকতেই পারবে না। একদম আমাকে পাম দিবে না। এবার বল, হুট করে কেন বিয়ে করে ফেললি? আরে তোমার বৌমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, তাই তুলে নিয়ে নিজে বিয়ে করে ফেললাম। ভালো করছি না বলো? ওই বুড়ো বেটার তো দেখি অনেক সাহস, আমার ছেলেকে রেখে অন্য আরেকজনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। হ্যাঁ আম্মু, এই জন্যই তুলে আনলাম। ভালো করেছিস। এখন আমার বৌমাকে ফোনটা দে তো, একটু আলাপ করি। আমি বুঝতে পারছি আমার আম্মুর রাগ অলরেডি কমে গেছে। ওকে আম্মু, দিচ্ছি। আমি রুমিকে ফারিনকে ফোনটা দেই। এ নাও, আমার আম্মু ফোন দিয়েছে, কথা বলো। আপনার আম্মু? কি বলবো আমি? যা ইচ্ছা বলো, নাও। ফারিন আমার হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি?
আমিও। তা কি শুনছি তুমি নাকি আমার ছেলের মাথা খারাপ করে দিয়েছো? আমার আম্মুর কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। ফারিন আমার দিকে তাকায়। কি হলো, কথা বলছো না কেন? শোনো, আমার ছেলের মাথা পাগল করো আর যাই করো, ওর খেয়াল রাখবে ঠিক মতো। ও যেন ঠিক মতো খায় দায়, খেতে না চাইলে জোর করে খাওয়াবে। ভালোবাসার কথাটা আমি বললাম না, সেটা তুমি অবশ্য বাসবে জানি। জি। ফারিন, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা। আমি বাইরে যাওয়ার জন্য পা বাড়াই, হঠাৎ করে আবার দাঁড়িয়ে যাই। ফারিন, জি। তোমার জামাই বাইরে যাচ্ছে আর তুমি তাকে ভালোবাসা না দিয়ে বিদায় করছো? এটা তো ঠিক না। কেমন বউ তুমি, হ্যাঁ? আমার কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। মানে? আমার কাছে আসো, মানে বোঝাচ্ছি। কেন? আসতে বলেছি। ফারিন আমার কাছে এসে দাঁড়ায়। হুট করে ফারিনকে আমি ঝাপটে ধরি। আমার এমন কাণ্ডে ফারিন হতবাক, সে ফ্রিজ হয়ে যায়। আর তুমি জড়িয়ে ধরছো না কেন? জড়িয়ে ধরো। ফারিন কাঁপা কাঁপা হাত দুটি আস্তে করে আমার পিঠে রাখে। শরীরে কি শক্তির অভাব পড়েছে? শক্ত করে জড়িয়ে ধরো। আমার কথার মতো ফারিন এবার শক্ত করে জড়িয়ে ধরে। গুড গার্ল। কিছুক্ষণ এভাবে থেকে আমি সরে আসি। তারপর হুট করে ফারিনকে দেয়ালে ঝাপটে ধরি। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলি। ফারিনের চোখ বড় বড় হয়ে যায়। ঘটনা এত হুট করে হয়েছে যে সে কিছুক্ষণ বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। আমি ফারিনের ঠোঁট জোড়া চুষে নিচ্ছি আর ফারিন চোখ বন্ধ করে তাতে সায় দিচ্ছে। তারপর আমি ফারিনের ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসি। তাকে দেখি ফারিন এখনো চোখ বন্ধ করে আছে। আমি হেসে বের হয়ে যাই। প্রায় অনেকক্ষণ আমার সারা শব্দ না পেয়ে সে চোখ খুলে তাকায় আর দেখে আমি নেই। আমাকে খোঁজে, ভাবে যে কোথায় চলে গেল। ফারিন হেসে নিজের ঠোঁটে হাত বোলায়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগে আমি তার খুব কাছে ছিলাম, অনেক কাছে, যতটা কাছে থাকলে বিপরীত জনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ফারিন বিছানায় শুয়ে অতীতে ডুব দেয়, যেখানে আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল। তো চলো না আপনাদেরকেও শুনিয়ে নিয়ে আসি। সেদিন ছিল ঝুম বৃষ্টির দিন। সন্ধ্যাবেলা ফারিন কোন এক কারণে বাইরে বের হয়েছিল, কিন্তু কাজ শেষ করে বাড়িতে ফিরতেই বিপত্তি ঘটে। ঝুম বৃষ্টি শুরু হয়। ফারিন বৃষ্টি থেকে আশ্রয় নিতে রাস্তার পাশে দোকানের ছাউনি নিচে যায়। সেখানে আগে থেকে একজন ছেলে ছিল। ছেলেটাকে দেখে ফারিন কিছুটা ভয় পেয়ে যায়। একা একটা মেয়ে সে, এই ছেলেটা তার সাথে কিছু করবে নাকি, এমন বিশ্বাস কি আছে? ফারিন ভাবলো এখানে দাঁড়াবে না। সে আশেপাশে তাকালো। আশেপাশে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও নেই যে বৃষ্টি থেকে বাঁচবে। অগত্যা ফারিন বুকে সাহস সঞ্চয় করে সে দোকানের ছাউনির নিচে দাঁড়ায়। ফারিন আর চোখে ছেলেটার গতিবিধি লক্ষ্য করছে। কোনো খারাপ কিছু দেখলেই সে চিৎকার করে এক দৌড় দেবে। ফারিন যতবারে আর চোখে তাকায়, দেখে ছেলেটা ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। ফারিন এই ছেলেটাকে দেখে এখন মোটেও সুবিধার মনে হচ্ছে না। আরও কিছুক্ষণ যাওয়ার পরে ফারিনও একই ঘটনা খেয়াল করে। এবার সে সাহস করে ঠিক করে আমাকে সে কয়েকটা কথা শুনিয়ে দেবে। যেই ভাবে সেই কাজ। কয়েকটা ছেলে কোত্থেকে যেন হুড়মুড়িয়ে ছাউনির নিচে চলে আসে। ফারিনও হক চুকিয়ে যায়। এবার ফারিনের মনে তীব্রভাবে ভয় ঢুকে যায়। এতগুলো ছেলের মধ্যে সে একা। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। সে ঠিক করলো এখানে আর এক মুহূর্ত দাঁড়াবে না। ফারিন ছাউনির নিচ থেকে বের হয়ে যায়। এই ঝুম বৃষ্টিতে সে পেছনে না তাকিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ফারিন না শোনার ভান করে দ্রুত হাঁটছে। তখনই ছেলেগুলো দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায়। ফারিন ভয়ে দাঁড়িয়ে যায়। আরে ব্যাপার কি ম্যাডাম, আমাদের দেখি পালাচ্ছেন কেন? আমরা ছাউনির নিচে গেলাম আপনার জন্য, অথচ আপনি আমাদের দেখেই পালিয়ে যাচ্ছেন। এটা মোটেও আশা করিনি, তাই না রে? তৃতীয় একটা ছেলে বলে ওঠে। এই এত কাহিনী না পেঁচাইয়া মাইয়েটারে তাড়াতাড়ি উঠে নে, কেউ আবার চলে আসবে। ছেলেগুলোর কথা শুনে ফারিনের কলেজের পানি শুকিয়ে যায়। সে বুঝতে পারছে আজ তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। দেখুন, আজে বাজে কথা না বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। এত সুন্দর একটা পাখি টেস্ট না করে কি এমনি এমনি ছেড়ে দেবো? ছেলেগুলো এগিয়ে এসে ফারিনের হাত চেপে ধরে। ফারিনকে টেনে এঁচড়ে নিয়ে যাচ্ছে। ফারিন জোর করে তাদের থেকে ছুটতে পারছে না। নায়ক আসিবার পূর্বে নায়িকাকে গুন্ডাগুলো নিয়ে চলে গেল, এমন তো হতে দেওয়া যাবে না। পেছন থেকে এমন কারো কথা শুনে ছেলেগুলো পিছনে ঘুরে তাকায়, সাথে ফারিনও। ফারিন প্রথমে যে একলা ছেলেটাকে দেখেছিল, মানে আমাকে, আমি এই কথাগুলো বললাম। এই কে রে ভাই তুই? কিসের ফিল্মি ডায়লগ মারাতে আসলি? যা পড় এখান থেকে, নইলে এমন মারবো না সালা পেঁচে ফিরতে পারবে না। আমি আর ফিল্মি ডায়লগ মারবো না, তোদের হাতে মারও খেতে চাই না।
মেয়েটাকে ছেড়ে দে, ও চলে যাক। তোরাও যা, আমিও যাই। সবাই উচ্চস্বরে হেসে ওঠে, যেন আমি কোনো জোকস বলেছি। মেয়েটাকেও ছাড়বো না আর তোকেও ছাড়বো না। ওই মর সালারে। ওয়েট, আমি আমার পেছন পকেট থেকে একটা রিভলভার বের করে আকাশের দিকে তাক করে চালিয়ে দেই। গুলি শব্দ হতে ছেলেগুলো উধাও হয়ে যায়। ফারিনও কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খোলে তখন দেখে আমি তার খুব কাছে। ফারিন ভয় পেয়ে পিছনে চলে যায়। আমার নামটা জেনে রাখো, সিজার নাম আমার। তোমাকে খুব ভালো লাগছে আমার। আমি তোমাকেই বিয়ে করব। আজকে একলা ছেড়ে দিচ্ছি, আর কখনো তোমাকে ছাড়বো না। গুড বাই। এরপর সত্যি সত্যিই আমি ফারিনকে বিয়ে করেছি, ছাড়িনি, নিজের করে নিয়েছি। সেদিন খুব ভয় পেলেও এখন সেদিনের কথা মনে পড়লে খুব হাসি পায় ফারিনের। আমার সামনে তো একবারও হাসতে দেখি না, আর আমার অগোচরে তো দেখি ঠিকই হেসে বেড়াও। আমি না থাকলে দেখি খুব খুশি থাকো। আমার বলা কথাগুলো শুনে ফারিন হকচকে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আমি ফারিনের কাছে এগিয়ে গিয়ে দাঁড়াই। তা কে নিয়ে হাসছো, আমাকেও বলো। না মানে, আচ্ছা বাদ দাও, অনেকক্ষণ হাসি খুশি ছিলে, এখন একটু আমাকে খুশি করো। কিভাবে? আমি হুট করে ফারিনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশে ফেলি। ফারিন কেঁপে ওঠে। জানো না বুঝি? কি কি করছেন? চুমু দাও। ঠোঁটে দিতে হবে না, গালে দিলেই হবে। পারবো না। পারবি না মানে? আমি হঠাৎ করে ফারিনকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে ফেলি। এমন আকস্মিক ধাক্কায় ফারিন হতবাক হয়ে যায়। সে বিছানায় গিয়ে পড়ে। দিতে হবে না, থাক তুই। আমি এই কথা বলে হনহন করে রুম থেকে বের হয়ে যাই। ফারিন আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যখন ইচ্ছে হয় কাছে আসে, আবার যখন ইচ্ছে হয় দূরে ছুঁড়ে মারে। মাথায় কখন কি ঘোরে হয়তো নিজেও জানে না। ফারিন রুম থেকে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে নেমে আসে। চাচা সোফায় বসে আছে। ফারিন গিয়ে চাচার সামনে সোফায় বসে। ফারিনকে দেখে চাচা জিজ্ঞাসা করে, কি অবস্থা ভাতিজি, সব ঠিকঠাক? জি, সব ঠিকঠাক। মোটেও ঠিকঠাক মনে হচ্ছে না। সিজানকে দেখলাম রেখে কোথাও যাচ্ছে। আপনার ভাতিজার কথা বলে লাভ নেই। ওনার মাথায় বড় ধরনের সমস্যা আছে। এই মাথা ভালো থাকে তো এই মাথায় সমস্যা দেখা যায়। কি বলো, সত্যি নাকি? এত বছর ভাতিজার সাথে থাকলাম, অথচ আমি ভাতিজার এই সমস্যাটার কথা জানলাম না। এই বাসায় থেকে কি লাভ যদি ভাতিজার সমস্যার কথা না জানতে পারি? চাচা, ওনারে ডাক্তার দেখানো উচিত। আজকে আসুক বাসায়, শুধু ডাক্তার না, কবিরাজের 14 গোষ্ঠী দেখমু। ফারিন চাচার কাছ থেকে উঠে এসে ছাদের দিকে চলে যায়। ছাদে গিয়ে দোলনায় বসে নীল সাদা আকাশের দিকে তাকিয়ে ভাবনায় ডুব দেয়। বৃষ্টি সেই সন্ধ্যার পর আমার সাথে আর ফারিনের কখনো দেখা হয়নি, যার কারণে ফারিন আমাকে একদম ভুলে গিয়েছিল। কেউ একজন যে তাকে সেই সন্ধ্যায় অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাকে অনেক বড় একটা থ্রেট দিয়ে গেছে, সেটা সে ভুলেই গিয়েছিল। ফারিন প্রতিদিনের ন্যায় আজকেও রিক্সা দিয়ে ভার্সিটি যাচ্ছে। হঠাৎ কেন জানি তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। আশেপাশে পেছনে সে তাকায়, কাউকে দেখে মনে হচ্ছে না যে তাকে ফলো করছে। তারপর ফারিন ভার্সিটিতে গিয়ে ক্লাস করে, রিক্সা করে বাড়িতে আসার জন্য রওনা দেয়। হঠাৎ করে কেউ একজন লাফ দিয়ে তার রিক্সা উঠে পড়ে। ফারিন ভয় পেয়ে লাফ দেয়। সে পড়ে যেতে নিলে পাশে বসা মানুষটা তার কোমর চেপে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। কে কে আপনি? এভাবে রিক্সায় উঠলেন কেন? মামা, রিক্সা থামান। রিয়েলি? তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন সন্ধ্যায় এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম, অথচ তুমি একটা ধন্যবাদ পর্যন্ত দাওনি। ফারিনের আবার সেই সন্ধ্যার দেখা চেহারার সাথে আজকে সেই চেহারায় একদম মিলায়। একদমই ঠিক আছে। কি হলো, এভাবে হা করে তাকিয়েছো কেন? আপনাকে আমার ভয় করছে। আপনার কাছে এখন নিশ্চয়ই রিভলভার আছে। রিভলভার দিয়ে আমি কাউকে মারি না, এটা ভয় দেখানোর জন্য রাখি। সত্যি? আরে হ্যাঁ সত্যি। শোনো, তোমার সাথে বেশি দূর পর্যন্ত যেতে পারবো না। তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার সাথে কথা বলবো। বিয়ের আগে জানাশোনার একটা ব্যাপার আছে না? তোমাকে কি আমি হুট করে বিয়ে করব নাকি? আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার প্রেমে পড়বে, তারপর আমাদের বিয়ে হবে। কি বলছেন এসব? নাম্বারটা দাও তো। ওকে, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আমি ফারিনের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে নেই। ফারিন কিছু বলতে পারছে না, শুধু হা করে দেখা ছাড়া। হঠাৎই ফারিনের ফোনে রিংটোন বেজে ওঠে। ফারিন নিজের ফোনের দিকে তাকায়। সিজার নাম আমার, সেভ করে দিয়েছি, রাতে কল দেব। আমি ফারিনকে কিছু বলতে না দিই দবাস করে লাফ দিয়ে চলন্ত রিক্সা থেকে নেমে যাই। ফারিন চিল্লিয়ে ওঠে। আরে সাবধান, পড়ে যাবেন তো। আমি ফারিনের দিকে একটা মুচকি হাসি দেই। সে জোরে বলে ওঠে, পাগল হয়ে গেছেন? রিক্সা অনেক দূর চলে আসে। আমি পিছনেই পড়ে থাকি। এই, কি সমস্যা তোমার? কারো কণ্ঠর আওয়াজ শুনেই ফারিন হকচুকে ভাবনা জগৎ থেকে ফিরে আসে। সামনে তাকে দেখে আমি দাঁড়িয়ে। কি? চাচাকে কি বললে? আমার নাকি মাথায় সমস্যা? আমার কাছে যাই মনে হলো আমি তাই বললাম।
আমি ফারিনের পাশে দোলনায় বসি। এমনটা কেন মনে হলো? যখন ইচ্ছে কাছে আসবে, আবার যখন ইচ্ছে দূরে ছুঁড়ে মেরে রাগ দেখাবে। মাথায় সমস্যা না থাকলে কেউ এমন করে? ফারিনের কথা শুনে আমার এখন হাসি পাচ্ছে। আমি হাসি কন্ট্রোল করে বললাম, দাঁড়াও। ফারিন হকচকে যায়। সে আমার দিকে তাকায়। দাঁড়াতে বলছি। ফারিন হুট করে দাঁড়িয়ে যায়। আমিও দাঁড়াই। তারপর হুট করে ফারিনকে কোলে তুলে নেই। চাকা খেয়ে যায় ফারিন। সে আমার দিকে তাকায়। সে আমাকে বোঝার চেষ্টা করছে। আমি নিজের ঠোঁটটা ফারিনের ঠোঁটের কাছে আনতেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ভুলেও আর ওনার ইচ্ছাতে সাড়া দিব না। সব কিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? কিস করবে আবার দূরে সরিয়ে দিবে? আমি ফারিনের মুখটা হাত দিয়ে ধরে সোজা করি। প্রেম করেছে আমার ইচ্ছাতে, ভালোবেসেছে আমার ইচ্ছাতে, বিয়েও করেছে আমার ইচ্ছাতে, আর এখন আদরও করবে আমার ইচ্ছাতে। আমি এই কথা বলে ফারিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেই। ফারিন প্রথমে সাড়া না দিলেও এখন সাড়া না দিয়ে থাকতে পারলো না। সে আমার সাথে তাল মিলিয়ে আমার ঠোঁটে চুমু দিচ্ছে। ফারিনকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসি। রুমে আসতে যত সময় লেগেছে সেই সময়টুকু ফারিন আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি রুমে এসে ফারিনের মুখের দিকে তাকাই। কি সমস্যা? এভাবে এক ধ্যানে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা নেই, এমনিতে আমার ইচ্ছে করছিল তাই তাকিয়েছিলাম। ও তাই? বলতে বলতে ফারিনকে কোল থেকে নামিয়ে দেই। যাও তো, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আচ্ছা। ফারিন আমার জন্য কফি বানাতে রান্নাঘরে চলে যায়। আমি বিছানায় শুয়ে ভাবি, এই মেয়েটাকে আমি কষ্ট দিতে চাই, কিন্তু কোনোভাবে দিতে পারছি না। কষ্ট দিতে গেলে উল্টো নিজেকে কষ্ট পেতে হয়। আর এর আচার আচরণ দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করেও হাসি খুশি আছে, অথচ আমি তাকে জোর করে বিয়ে করলাম। এতে ওর কোনো অভিযোগই নেই, সব যেন একদম ঠিকঠাক। এই মেয়েকে তো বুঝতেই পারছি না আমি, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। ফারিন কফি নিয়ে এসে আমার দিকে বাড়িয়ে দেয়। এই নেন আপনার কফি। টেস্ট ভালো হয়েছে তো? চিনির পরিমাণ ঠিক আছে তো? আমি তো টেস্ট করে দেখিনি, তবে বলতে পারি ভালোই হবে। আন্দাজে কথা বলবে না একদম। এক্ষুনি একটু খেয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। আমি খেয়ে দেখব? আমার মুখের এঁঠো খাবেন আপনি? কেন, খেলে কি সমস্যা? তোমার মুখে কি আঠা লেগে আছে যে আমি খেতে পারবো না? না সেটা না। আচ্ছা ধমক দিয়েন না, আমি একটু খেয়ে দেখতেছি। ফারিন কাপ থেকে এক চুমুক খেয়ে দেখে, না খারাপ না, কফিটা ভালো হয়েছে। তারপর আমার দিকে দেয়। সব একদম ঠিকঠাক, নিশ্চিন্তে খেয়ে দেখতে পারেন। দাও। আমি ফারিনের হাত থেকে কফিটা নিয়ে নেই। ফারিন ঠিক যেখানটায় চুমুক দিয়েছে আমিও সেখানেই চুমুক দিয়ে খেতে থাকি। অবশ্য বিষয়টা তার চক্ষু আড়াল হয়নি, সে ঠিকই দেখেছে। শোনো, রেডি থেকো, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। আচ্ছা। শুধু আচ্ছা? খুশি হনি মনে হচ্ছে? না হয়েছি তো, খুশি হব না কেন? না, মনে হলো আচ্ছা কথাটা আমার মুখে ছুঁড়ে মারলে। ভাবছিলাম খুশিয়ে চুম্মা টুম্মা কিছু দেবে। আমার কথা শুনে ফারিনের মনে হঠাৎ ভয় ঢুকে যায়। সে এখন কি করবে? তার এখন কি করা উচিত? সে কি এখন আমাকে চুমু দেবে? চুমু না দিলে যদি আমি আবার রেগে যাই, এসবই সে ভাবছিল। আমি তাকে দেখে ফারিন কিছু নিয়ে গভীর ধ্যানে আছে। কি সমস্যা ফারিন? আপনাকে এখন চুমু দিতে হবে? মানে? ফারিনের প্রশ্ন শুনে আমি আশ্চর্য হয়ে যাই। কি বলছে এই মেয়ে? আপনি যে বলছেন আপনি ভেবেছেন খুশি হয়ে আপনাকে চুমু দিব, সেটা তো তখন করিনি, এখন করি। এই মেয়ে পাগল হয়েছে নাকি? কিসব বলতে বলবকছো? ফারিন হুট করে একদম আমার কাছে চলে আসে। আমি ভেবাচাকা খেয়ে যাই। তড়িৎ গতিতে সে আমার গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি হতবাক, গালে হাত দিয়ে হা করে তার পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। পরক্ষণে ঠোঁটের কোণে এক হাসি চলে আসে। আমি রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই। গিয়ে দেখি ফারিন চাচার সাথে বসে এসে গল্প করছে। আমি ভাবলাম ওকে একটু ভয় দেখানো যাক। আমি মুখে গম্ভীর ভাব নিয়ে ফারিনকে ডাক দিই, ফারিন তাড়াতাড়ি রুমে এসো। আমার গম্ভীর ডাক শুনে ফারিনের মনে কিছুটা ভয় ঢুকে যায়। সে সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়ায়। তখন চাচা ফারিনের হাত টেনে সোফায় বসিয়ে কানে কানে বলে, কিরে, ওর মাথায় সমস্যাটা কি এখনো আছে? ডাক্তার ডেকে এনে ইঞ্জেকশন মেরে দিব নাকি? না চাচা, ভুলেও এসব করা যাবে না, তাহলে রেগে যাবে। আমি ওদেরকে ফিসফিস করতে দেখে বললাম, ফিসফিস করা বাদ দিয়ে রুমে আসলে খুশি হতাম। জি জি আসছি। ফারিন আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন এমন করলে কেন? কি করেছি? জানো না মনে হচ্ছে? চুমু দিলে তার উপর দৌড়ে পালিয়ে গেলে। চুমু না দিলেও দোষ, চুমু দিলেও দোষ। আসলে এই মাথায় অনেক বড় সমস্যা আছে। আপনি তো চাইছিলেন আমি যেন চুমু দেই। চুমু দিয়েছো ভালো কথা, কিন্তু ঠোঁটে না দিয়ে গেলে কেন? আমার লজ্জা করে, পারবো না ঠুটে দিতে। আমি কিন্তু এখন খুব রেগে যাব। কেন রাখবেন? বোঝো না কেন রাখবো? আমি ফারিনের কাছে গিয়ে তার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে ফেলি। ফারিন একদম বরফ হয়ে যায়। আমার দিকে তাকাও।
ফারিন মাথা উপরে তুলে আমার দিকে তাকায়। আমি এখন তোমার ঠোঁটে চুমু দিতে চাই। যদি তোমার সাই থাকে তাহলে চোখ খোলা রাখবে, আর যদি সাই না থাকে তাহলে চোখ বন্ধ করে ফেলবে। আমি ফারিনের চোখের দিকে তাকাই। ফারিন চোখ বন্ধ করে না, সে আমার চোখের দিকে চোখ রাখে। আমি এসে ওর ঠোঁটে ছোট্ট করে একটা চুমু এঁকে দেই। ওর কোমর থেকে নিজের হাত সরিয়ে ফারিনকে মুক্ত করে দেই। সে কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে তার কি বলা উচিত সেটাই সে ভাবছে। আমি যা বলছি সে তো তাই মেনে নিচ্ছে। তারপর আমি কেন এমন করছি সে ঘোড়ার মতো কিছুই বুঝে উঠতে পারছে না ফারিন। আমি বিছানায় গিয়ে বসে পড়ি। ফারিন এখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বললাম, কি এভাবে দাঁড়িয়ে থাকবে? তো কি করব? আপাতত তোমার যা ইচ্ছা করতে পারো। সত্যি আমার যা ইচ্ছে করতে পারবো? হ্যাঁ। আবার রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু করলে তো রাগ করতেই হবে। তাহলে থাক, কিচ্ছু করব না। না করলেও ভালো। হুম। ফারিন রুম থেকে বেরোতে নিলে আমি বাধা দেই। তোমাকে যেতে বলেছি আমি। আপনাকে কেন বলতে হবে? আমার প্রয়োজন হলে আমি যাব না। তাই কি প্রয়োজন শুনি? আমি এখানে থেকে কি করব সেটা বলেন। আমার সামনে বসে থাকবে, কিছুক্ষণ পর পর আমাকে চুমু খাবে, তারপর আবার বসে থাকবে, তারপর আবার চুমু খাবে। এই, আপনার আর কোনো কাজ কাম নাই? শুধু চুমু চুমু করেন কেন সারাদিন? দেখো, এই চুমু নিয়ে আমাকে একদম খোটা দিবা না। তোমাকে বিয়ে করেছি কি বসে রাখার জন্য নাকি? তোমাকে বিয়ে করেছি তো সারাদিন চুমু খাওয়ার জন্য। কি বলছেন এসব? আপনারে কি চুমুর রূপ ধরছে নি? যা ইচ্ছে বলতে পারো, আই ডোন্ট কেয়ার। আল্লাহ, এই কোথায় এসে পড়লাম? তুমি আসোনি, তোমাকে জোর করে এনেছি। ওই হলো একই কথা। ওইদিকে শাহজাহান খান আমাদের বাড়িতে এসে ফারিনের নাম ধরে চিৎকার করে ডাকছে। চাচা নিজে ড্রয়িং রুমে ছিল। অপরিচিত ওই লোককে ফারিনকে ডাকতে দেখে তিনি কিছুটা অবাক হন। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, কে আপনি, আর এভাবে ফারিনের নাম ধরে ডাকছেন কেন? আমাকে আপনি না চিনলেও ফারিন চিনবে। ফারিন কোথায়? ফারিন ফারিন নিচ থেকে নিজের নামে উচ্চ আওয়াজ শুনে ফারিন রুম থেকে বের হয়ে আসে। ওপর থেকে শাহজাহান খানকে দেখে ফারিন কিছুটা ভয় পায়। এই লোকটা হঠাৎ এখানে কেন? ফারিন দেখে শাহজাহান খান হাসি দিয়ে বলে, এসো ফারিন, এসো। আজকে আমি তোমাকে নিতে এসেছি। এই সিদানের বাচ্চা তোমাকে বিয়ের আসর থেকে জোর করে এনে এই বাড়িতে বন্দি করে রেখেছে। আজকে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাব আমি, চলো। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয়ে হকচকিয়ে যায়। আমি সেই সময় বাসায় নেই। এই লোকটার হাত থেকে সে ছুটবে কিভাবে এসবই ভাবছিল। আপনি ভুল করছেন, আমাকে কেউ এখানে আটকে রাখেনি। এটা আমার স্বামীর বাসা, আমি আমার স্বামীর বাসায় আছি, ভালো আছি। আর হ্যাঁ, ওনাকে আমি ভালোবাসি। সো আমার আশা বাদ দিয়ে আপনি চলে যান। ফারিনের কথা শুনে শাহজাহান খানের মাথায় রাগ উঠে যায়। সে দৌড়ে এসে ফারিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার বউ হওয়ার কথা ছিল তো, আর তুই এখন অন্য কারোর বউ হয়ে তাকে ভালোবাসিস? তোর এত বড় স্পর্ধা! আরে ভাই রে ভাই, কে তুই? ফারিন তোর মতো বুড়া বেড়ার বউ হইতে যাইব কেন? দুঃখে নিজের বয়স দেখছিস কোথায় থেকে আইসা এরা। আর তোর নিজের সাহস কত বড়, এই বাড়ির বউকে থাপ্পড় মারিস? সিজান জানলে তোর গালটাই রাখবে না, বুঝলি? চাচার কথা শুনে শাহজাহান খান রেগে যায়। শাট আপ! তোদের সিজানকে বলিস পারলে আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে দিতে। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। চাচা বাধা দিলে শাহজাহান খানের সাথে থাকা লোক দুটো চাচাকে লাথি মেরে ফেলে দেয়। চাচা রেগে যান। তিনি চিৎকার করে জরিনা বানুকে বলে, জরিনা বানু, তোর দা বটি নিয়ে আয়। শাহজাহান দরজার কাছে আসতেই দেখে আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমি হেসে শাহজাহান খানকে বললাম, বাবা, অনেক সাহস দেখছি বড় সাহেবের। আমার ঘরে এসে আমার বউকে জোর করে নিয়ে যাচ্ছে। সাহসের তুলনা না করে পারছি না। আর ওইদিকে চাচা নিজের লুঙ্গি খুলে হাতে নিয়ে নেয়। লোক দুইটা চাচার কাণ্ডে হা হয়ে যায়। চাচা দৌড়ে এসে একটা লোকের গলায় তার লুঙ্গি পেঁচে ধরে। লোকটা বাধা দেওয়ার সময়ই পায়নি, কারণ লোকটা চাচার লুঙ্গি খোলা দেখে হা হয়েছিল। অন্যদিকে জরিনা বানু এক হাতে বটি, অন্য হাতে গরম খুন্তি নিয়ে আসে। এইবার আয় শালার বুইরার চামচা, গরম খুন্তি তোর নরম জায়গায় বসাইয়া দেবো। আর বসবার পারবি না, খালি মাগো মাগো করে চিৎকার করবি। জরিনা বানুর কথা শুনে লোকটা ভয়ে দৌড়ে পালায়। জরিনা বানু, এটার পিছনে লাগা। জরিনা বানু সে চাচার লুঙ্গি নিয়ে ধরে রাখা লোকটার পেছনে গরম খুন্তিটা বসিয়ে দেয়। লোকটা ওরে মাগো বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে। জোরে লাফ দেওয়া চাচা লোকটাকে ধরে রাখতে পারেনি, আর এই সুযোগে লোকটা দৌড়ে পালায়। চাচা লুঙ্গিটা লোকটার গলায় থেকে যায়। লোকটা চাচার লুঙ্গি নিয়ে পালায়। চাচা চিৎকার দিয়ে ওঠে। ওরে, কে কোথায় আছিস রে? ধর এইটা রে, ধর। আমার লুঙ্গি নিয়ে চলে গেল রে। ওরে আমার লুঙ্গি রে। চাচা লুঙ্গি আর উদ্ধার করতে পারলেন না।
লোকটা চাচার লুঙ্গি নিয়ে পালালো। তা দেখে চাচার মাথায় হাত। চাচা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। ফারিনের হাত ছাড়, না ছাড়বো না। হাত ছাড় বলছি। আমার ধমক শুনে শাহজাহান খান ভয়ের সাথে সাথে ফারিনের হাত ছেড়ে দেয়। আমি এবার তেড়ে গিয়ে শাহজাহান খানের শার্টের কলার শক্ত করে চেপে ধরি। আমি শাহজাহান খানের গলা ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে যাই। তা দেখে ফারিন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কোথায় যান আপনি? আসছি আমি, এর একটা ব্যবস্থা করে। ফারিন কিছু বলতে গিয়ে আর বলতে পারলো না। আমার সাথে কথা বলার জন্য সে সাহস করে উঠতে পারলো না। আমি শাহজাহান খানকে নিয়ে চলে যাই, আর ফারিন বাসার ভেতরে চলে যায়। জরিনা বানু খুন্তি নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায়। সে জানে এই লুঙ্গির জন্য চাচা কত কাণ্ড যে করবে, কত কাণ্ড যে তাকে এখন দেখতে হবে। জরিনা বানুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চাচা জোরে একটা ধমক দিয়ে বসে। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সর আমার সামনে থেকে, তোরে দিয়া একটা কাজও ঠিক মতো হয় না। চাচা, উদয় আপনি আমার দোষ দিয়েন না, এইখানে আমার কোনো দোষ নাই। আপনি বেটারে ধইরা রাখতে পারেন নাই, আমার কি দোষ? এত জোরে লাভ দিব কে জানতো, না হয়তো আরো জোরেই চেপে ধরতাম। যা হওয়ার বইছে চাচা, এখন যান ঘরে যাইয়ে লুঙ্গি পইরা আসেন। এভাবে হাফ প্যান্ট পরে আর কতক্ষণ এখানে বইসা থাকবেন? চুপ যা বেডি, আমার লুঙ্গির একটা ব্যবস্থা না করে আমি এখান থেকে উঠতেছি না। লুঙ্গিটা আর পাইবেন না চাচা, বেটা তো লুঙ্গি লইয়া পালাইছে। জরিনা বানু তোর চাকরি নট হয়ে যাবে বলে দিলাম, যা এখান থেকে। ফারিন এতক্ষণ দাঁড়িয়ে সব শুনছিল। চাচার লুঙ্গি বিষয়ক আলোচনায় সে দারুণ মজা পেয়েছে, তবে সে মাঝে মাঝে লজ্জাও পায়। এই যে চাচা মুরব্বি হয়ে হাফ প্যান্ট পরে ঘোরে। তবে একটা বিষয়, চাচার লুঙ্গি নিয়ে অঘটন ঘটলেই চাচার হাফ প্যান্টটা দৃশ্যমান হয়। ফারিন তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। না চাচা, আমি বসবো না, আমি রুমে যাই। আচ্ছা তাহলে যাও, তার থেকে ভালো উপরে না গিয়ে বাইরে গিয়ে দেখো আমার লুঙ্গিটা কোথাও পড়ে আছে কিনা। জি চাচা, দেখছি। ফারিন চাচার লুঙ্গি খুঁজতে দরজা দিয়ে বাসার বাইরে বের হয়ে যায়। চাচা, এইটা কি করলেন? লুঙ্গি খোঁজার জন্য ভাবিরে পাঠাইলেন? তুইও যা খুঁজে আন, না হলে তোরে চাকরি থেকে নট করে দিব। আমনে করা লাগবো না, বেশি করলে আমি নিজ থেকে নট হয়ে যাবো। প্রায় 1 ঘন্টা পর আমি বাসায় ফিরে আসি। নিজের রুমে গিয়ে দেখি ফারিন শুয়ে শুয়ে বই পড়ছে। আমাকে দেখে বিছানা থেকে উঠে বসে। ফারিন, 1 গ্লাস পানি দাও তো। ফারিন নিচে যায় ঠান্ডা পানি আনার জন্য। আমি এই ফাঁকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। ফারিন পানি এনে আমার হাতে দেয়। আমি পানিটুকু খেয়ে ফারিন হাতে গ্লাস ধরিয়ে দেই। ফারিন গ্লাস রেখে দাঁড়িয়ে থাকে। ফারিন, মাথাটা ভার হয়ে আছে, একটু চুলে বিলি কেটে দাও তো। আচ্ছা। ফারিন আমার পাশে বিছানায় এসে বসে। আমি বালিশে মাথা দেই। বালিশে মাথা না দিয়ে বইয়ের কোলে মাথা দিলেই তো পারেন। ফারিনের কথা শুনে একটু মুচকে হাসি দেই। বালিশ থেকে মাথাটা নিয়ে ফারিনের কোলে মাথা রাখি। ফারিন হেসে আমার চুলে বিলি কেটে দিতে থাকে। খুব যত্ন করে নরম হাতে ফারিন আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আর আমি আমার সব ক্লান্তি দূর হয়ে ঘুম এসে যাচ্ছে। আমি ঘুরে ফারিনের পেটে মুখ গুজে দেই। ফারিনের পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে ফারিনের সাদা ধবধবে মসৃণ পেটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। এমন স্পর্শ সহ্য করতে না পেরে সে কেঁপে ওঠে। সে আমার চুল খামচে ধরে। আমি তার পেটে ছোট্ট করে কয়েকটা চুমু দেই। আমি তার পেটে মুখ দিয়েই কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখি। আমার কোনো নড়াচড়া না পেয়ে ফারিন বুঝতে পারে আমি ঘুমিয়ে পড়েছি। সে বসে বসে আমার চুল নিয়ে খেলা করছে আর ভাবছে সেই দিনটার কথা, যেদিন আমি তার নাম্বার নিয়ে রাতে সত্যি সত্যি কল দিয়েছিলাম। অনেকক্ষণ থেকে ফোনের রিংটোন বেজেই চলেছে ফারিনের। কেউ রিসিভ করছে না। ফারিন রুমে এসে থেকে তার ফোনের রিংটোন বাজছে। ফোনের স্ক্রিনে আমার নাম্বার ভেসে ওঠে। সে ভয়ে ভয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পায়, এই মেয়ে, কী সমস্যা তোমার? কতক্ষণ থেকে কল করছি, রিসিভ করছো না কেন? আমি রুমে ছিলাম না। রুমে ছিলে না তো কি আকাশে ছিলে? হ্যাঁ, আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন বারবার? আচ্ছা ধমক দেবো না, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ফারিন আমার কথা শুনে অবাক হয়ে যায়। কথা নিয়ে বার্তা নিয়ে ভিডিও কলে আসবে সে ডিরেক্ট না করে দেয়। পারবো না। সত্যি পারবে না? সত্যিই পারবো না। ওকে ওয়েট। আমি কল কেটে দেই। ফারিন হাফ ছেড়ে বাঁচে। উফ বাবা, বাঁচলাম। ফারিন রুমেই ছিল। হঠাৎ করে বারান্দায় দবাস করে কিছু একটা আওয়াজ শুনে সে বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দায় পা রাখতে কেউ একজন ঝড়ের গতিতে তার হাত ধরে টেনে দেয়ালে চেপে ধরে। ফারিন চিৎকার দেওয়ার সুযোগটুকু পায়নি, কারণ মানুষটা তার মুখটা শক্ত করে নিজের হাত দিয়ে চেপে ধরে। ভয়ে ফারিনের হার্টবিট ওঠানামা করছে। ভাবলো এই লোকটা এখানে কিভাবে এলো, বাড়ির ঠিকানাটা কিভাবে পেলো। ভয় পাওয়ার সাথে এসব প্রশ্ন ফারিনের মনে উকিঝুঁকি দিচ্ছে। আমি ফারিনের একদম কাছে চলে যাই। ফারিনের মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে যাই। ভিডিও কলে না এসে ভালোই করেছো।
এখন এসে ওড়না ছাড়া ভালো করে দেখে নেব। আমার কথা শুনে ফারিনের হার্টবিট ক্রমশই বেড়ে যাচ্ছে। ফারিনের বুকে যে ওড়না নেই সে তো ভুলেই গিয়েছিল। এই লোকটা তাকে এভাবেই দেখছে। এসবই সে মনে মনে ভাবছে আর ছিচি করছে। সে কিছু বলতেও পারছে না, কারণ আমি যে তার মুখ আগে থেকে বন্ধ করে রেখেছি। আমি নিজে ঠোঁট দিয়ে ফু দিয়ে ওর মুখে বাতাস দিই। ফারিন শিউরে ওঠে, তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ফারিনের চোখে কারো ঠোঁটের স্পর্শ পায়। সে কেঁপে ওঠে। হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে যে মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমার হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে কেন? আমি কাছে এসেছি বলে? আমার কথা শুনে সে চোখ খোলে। চোখ খুলে সে আমার দিকে তাকায়, ভাবে এই লোকটা যাই করছে না কেন, সে সব কিছু কেন সহ্য করছে? কি এমন ঠেকা পড়ছে তার কাছে, নাকি অন্য কিছু? এইসব প্রশ্ন ফারিনের মনে আনাগোনা করছে। ফারিন কিছু বলার আগে আমি টুপ করে ওর গালে চুমু খেয়ে নেই। সে তো হতভাগ। সে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে, ভাবে এই লোকটা কি শুরু করেছে। একবার চোখে চুমু দিচ্ছে, একবার আবার ঠোঁটে দিচ্ছে। কিছুক্ষণ না জানি আবার লোকটা কি করে। এবার থামাতেই হবে, না হলে আরও কিছু করতে পারে। ও এসবই ভাবছিল। তখন আমি বললাম, এসব ভেবেই যখন ফারিন মুখ খুলতে যাবে, দেখুন। ফারিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে আমি চুপ করে দেই। আর সে বোকার মতো দাঁড়িয়ে থাকে। দেখছি, তোমার কিছু বলতে হবে না। আমার কিছু দেখতে ইচ্ছে করলে আমি নিজেই দেখে নেব, তোমাকে বলতে হবে না। আসি। আমি ফারিনকে ছেড়ে দেই, সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। এ মেয়ে। ফারিন আমার দিকে তাকায়। ফারিন থ বনে যায়। আমি এবার অন্য গালে চুমু দেই। ফারিন গালে হাত দিয়ে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি ফারিনের কোমর জড়িয়ে ধরে শুয়ে আছি। মাথা সোজা করে দেখি ফারিন গালে হাত দিয়ে কি যেন ভাবছে। ফারিন, ফারিন। হ্যাঁ হ্যাঁ, আমার ডাকে ফারিন ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি ভাবছো গালে হাত দিয়ে? সত্যি বলবো? সত্যি বলো। ওই যে যেদিন প্রথম আপনি আমাকে কল দিয়ে ভিডিও কলে আসতে বলেন, আমি না বললাম তখন আমার বাসায় এসে যে চুমু খেলেন, সে দিনটার কথাই ভাবছি। সেদিন প্রথম কোনো ছেলে আমাকে চুমু খেলো, অথচ আমি কিছু বললাম না। বললে তো মাইর দিতাম, সেই ভয়ে বলনি। ইস রে, আইসে মাইট দিতে উনি। আমি হুট করে ফারিনের কোল থেকে মাথা তুলে তাকে বিছানায় ফেলে দেই। আরে কি করছেন? ফারিনের দুহাত বিছানার উপর চেপে ধরি আর ফারিনের উপর নিজে সম্পূর্ণ ভর ছেড়ে দেই। ওর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেই, ভালোবাসা আমাকে? এই সময় ফারিন এই প্রশ্ন আশাই করেনি। প্রশ্নটা শুনে তার হার্টবিট বেড়ে যায়। সে কি বলবে? ভালোবাসা এটা বলে দেবে, নাকি সে চুপ করে থাকবে? আর এদিকে আমি যদিও জানি যে ফারিন আমাকে ভালোবাসে, তারপরেও তার মুখ থেকে ওই প্রত্যাশিত কথাটা শুনতে চাই। ফারিন চুপ করে আছে দেখে আমি এবার একটু মজা করে সিদ্ধান্ত নেই, ও ভালোবাসো না তাই তো? ওকে, ঠিক আছে। এই কথা বলে আমি ফারিনকে ছেড়ে বিছানা থেকে উঠতে যাব। এমন সময় ফারিন আমার টি শার্টের কলার ধরে টান দিয়ে আমাকে নিজের উপর ফেলে দেয় আর আমার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দেয়। আমি সুযোগ পেয়ে ফারিনের ঠোঁট জোড়ায় নিজের ভালোবাসা দিয়ে চুমু দিতে থাকি। দুজনে বিছানায় বসে হাঁপাতে থাকি। আমার মুখে মুচকি হাসি। ভালোবাসো না যখন তখন কিস করলে কেন? গাধা একটা, আমি কখন বললাম ভালোবাসি না? কিস করলাম তাও বলে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি না। ফারিন রাগ করে রুম থেকে বের হয়ে যায়। আমি হেসে ফারিনে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। চাচাকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখে আমি রেগে যাই। চাচা, সমস্যা কি তোমার? এভাবে হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? মান সম্মান কিছু নাই নাকি তোমার? হাফ প্যান্ট পরেই তো ঘুরবো। আমার লুঙ্গি যে নিয়ে গেছে সেই খবর আছে তোমার? তোমার লুঙ্গি কে নিয়ে গেল আবার? তার কি খেতে কাজ নেই যে তোমার লুঙ্গি নিয়ে যাবে? আমার লুঙ্গির কদর তুমি দিলে না, ও সবাই দেয়। যার কারণে লুঙ্গিটা নিয়ে গেছে। তাড়াতাড়ি আমার লুঙ্গি খুঁজে এনে দাও, না হলে আমি হাফ প্যান্ট পরেই থাকবো। চাচা, পাইছি পাইছি, লুঙ্গি পাইছি। জোরে নাবানো বাইরে থেকে লুঙ্গি এনে চাচার হাতে দেয়। চাচা খুশি হয়ে লুঙ্গি হাতে এনে দেখে লুঙ্গি মাঝখান দিয়ে ছেঁড়া। হায় আল্লাহ! কোনো সারা শব্দ না করে চুপচাপ ছেঁড়া লুঙ্গিটা নিয়ে চাচা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আমি অবাক হয়েছি চাচার এমন কাজে। আমি তো মনে করেছিলাম চাচা চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ করে দেবে, কিন্তু তেমন কিছুই করলো না। যাক, অবশেষে তাহলে চাচার সুবুদ্ধি হলো। আমি জোরে নাবানোকে জিজ্ঞাসা করলাম, লুঙ্গি ছিল কিভাবে? লুঙ্গিটা বাগানের পাশেই পড়েছিল, উঠিয়ে নিয়ে আসার সময় গাছের ডালে আটকে যায়। জোরে টান দিয়েছিলাম, অমনি ছিঁড়ে গেল। আস্তে আস্তে বলো, চাচা শুনলে তোমার খবর আছে। হাই হাই, শুনে নাই তো আবার। এখনো শোনেনি, তুমি আপাতত চুপচাপ থাকো। আমি রুমে সেদিকে ফারিন বিছানায় বসে বই পড়ছে। ফারিনের পাশে গিয়ে আমি বসি। ফারিনের গা ঘেঁষে। ফারিনের মনোযোগ এখনো বইয়ের দিকে। আমি যে সে তার পাশে বসে আছি, তার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন কিছুই জানে না। ফারিন, কি বই পড়ছো?
জামাইকেও শায়েস্তা করার 101টা টিপস। ফারিনের কথা শুনে আমি বিষম খেয়ে উঠি। কি বলছে কে মেয়ে? সে মজা করছে নাকি সত্যি বলছে? তা যাচাই করার জন্য বইয়ের উপরে নজর দেই। আমার চোখ বড় বড় হয়ে যায়। এ তো দেখি সত্যি স্বামীকে শায়েস্তা করার 101টা টিপস। ফারিন, এই বই তোমাকে কে দিয়েছে? কোথায় পেলে এই বই? ফারিন চুপ করে বসে আছে, জবাব দিচ্ছে না। আমি আবার জিজ্ঞাসা করলে ফারিন বিছানা থেকে উঠে বাইরে যেতে নিলেই আমি হাত ধরে নিজের কাছে নিয়ে নেই। জামাইকে শায়েস্তা না করে চলে যাচ্ছ যে? ফারিন চুপ করে আছে, আমার সাথে কথা বলার চেষ্টাই করছে না। কি সমস্যা ফারিন? কথা বলছো না কেন? রাগ করেছো? ফারিন এবার মুখ খুলল। রাগ করব কেন? তাহলে কথা বলছো না কেন? রাগ না করলে তো কথা না বলার কোনো কারণ দেখছি না। আপনি আসলে একটা গাধা। আপনি আমাকে কুচ্ছও ভালোবাসেন না। কোনটা রাগ কোনটা অভিমান কিচ্ছু বোঝেন না। ও, তাহলে আমার বউটা অভিমান করেছে? কিন্তু কেন করেছে? আমি যদিও জানি কেন ফারিন অভিমান করেছে, তারপরেও আরেকটু রাগাতে কথাটা বললাম। আর এদিকে আমার কথাটা শুনে ফারিনের অভিমান দ্বিগুণ হয়ে যায়। সে আমার কাছ থেকে ছোটার জন্য জোরাজোরি শুরু করে, কিন্তু আমি হেসে তাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেই। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এভাবে ব্যাঙের মতো লাফালাফি করে লাভ হবে না। আমার কাছ থেকে ছুটতে পারবে বলে মনে হয় না। আপনি আমাকে ব্যাং বললেন। আপনি ব্যাং, একটা কুনো ব্যাং, কেঁচো ব্যাং, ল্যাংড়া ব্যাং। বাবা, আমি এত ধরনের ব্যাঙ জানতাম না তো। আমি কিন্তু এখন আপনাকে তুই করে বলবো। ছাড়েন আমাকে। ফারিনের কথা শুনে আমি হেসে দিই। টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেই। শান্ত হয়ে যাও মেরে অভিমানী বউ, নাহলে ঠোঁটে কিস দিয়েই আমাকে শান্ত করার পথটা বেছে নিতে হবে। পারি শুধু কিস দিতে। কিস করো জামাই একটা। ফারিনের বের শুনে আমি বুঝতে পারি, তাই হেসেই বলি, শুধু কিস দিতে জানি তা না, কিভাবে তোমার পেটে বাচ্চা হয় সেটাও জানি। আমার কথা শুনে ফারিন চোখ বড় বড় করে তাকায়, ভাবে কি বলে এই লোকটা, মুখে কি কিছু আটকায় না। কি বললেন? লুচু একটা। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে ফারিন ছোটার জন্য আরো বেশি লাফালাফি শুরু করে দেয়, কিন্তু আমি ফারিনকে ছাড়ি না। সোজা ধরে জিজ্ঞাসা করি, কে? তোর একমাত্র চাচা। চাচা এখন ব্যস্ত আছি, তুমি পরে আসো। তুমি এখন কি নিয়ে ব্যস্ততা আমার ভালোই জানা আছে ভাতিজা। বইয়ের শাড়ির আঁচল ছেড়ে একটু বাইরে আসেন। চাচা ডাকছে তো, এবার ছাড়েন। ঠিক আছে, কিন্তু তার আগে আমি হঠাৎ করে ফারিনের চুলের মুঠি ধরে ফারিনের ঠোঁট জোরে নিজের ঠোঁট মিশিয়ে দেই। এমন আকস্মিক আক্রমণে ফারিন হতভঙ্গ। ফারিনের ঠোঁট থেকে সরে এসে রুমের বাইরে চলে যাই, আর ফারিন দাঁড়িয়ে বলে ওঠে, কিস করো জামাই একটা। আমার সামনে চাচা জরিনা বানু দাঁড়িয়ে আছে। জরিনা বানুর হাতে একটা ছেঁড়া কাপড়, দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করে ছেঁড়া হয়েছে। ভাইজান দেখেন চাচা আমার কাপড় ছিঁড়া কি অবস্থা করছে। তুই আমার লুঙ্গি ছিঁড়লি কেন? তোমার লুঙ্গি জরিনা বানু ছিল, কে বলল? জরিনা বানুই বলল। ফারিন এতক্ষণ আমার পাশে সোফায় বসে বসে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া কাপড় এসব নিয়ে বিচারটা সে উপভোগ করছে। জরিনা বানু তুমি বলে দিলে? মুখ ফুসকে বের হয়ে গেছে ভাইজান। ভালো হয়েছে, এবার সমানে সমান। চাচা ও জরিনা বানু দুজনে নিজেদের মতো করে চলে যায়। আমি সোফায় বসা ফারিনের কোলে নিজের মাথাটা রাখি। দুই জোড়া চোখ একে অন্যের দিকে তাকিয়ে আছে। অভিমান কমেছে? অভিমান করার মতো কিছু তো করতে দেখলাম না। কি বলে? কতগুলো চুমু দিলাম তাও কমলো না? আমার কথা শুনে ফারিন আমার বুকে আলতো করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, যা শয়তান লুচু একটা, শুধু মুখে এসব থাকে। হায় কপাল, নিজের বউকে চুমু দিয়ে লুচু হয়ে গেলাম। তার থেকে তো ভালো অন্য কারো বউকে চুমু দেওয়া। শয়তান আরেকটা, থাপ্পড় মারবো তোমাকে। আমার নাম্বার থেকে ফারিনের ফোনে কল যায়। ফারিন রিসিভ করতে অপর পাশ থেকে শুনতে পায়, এই ফোনের মালিক রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আপনাকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফারিন কেঁদে দেয়। সে দৌড়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার দিকে আমি বাসায় এসে ফারিনের খোঁজ করতে থাকি। আমাকে বাসায় দেখে জরিনা বানু ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইজান আপনার না অ্যাক্সিডেন্ট হয়েছে? কি উল্টাপাল্টা বলছো? আমার কেন অ্যাক্সিডেন্ট হতে যাবে? তাহলে ফারিন ভাবি কোথায় গেল? উনি তো আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেল। আচ্ছা ভাইজান আপনার মোবাইল কোথায়? জরিনা বানুর কথা শুনে মোবাইল নেওয়ার জন্য আমি আমার পকেটে হাত দিই। আমি দুই পকেটে সার্চ করি, কিন্তু মোবাইল নেই। আমার মোবাইলটা গেল কোথায়? আমি সোফায় বসে দু হাত দিয়ে মুখ ডেকে সমীকরণ মেলাতে লাগলাম। আমার মোবাইল গায়েব, এবং আমার মোবাইলটা দিয়ে সে ফারিনকে ফোন দিয়ে আমার অ্যাক্সিডেন্টের কথা বলেছে। তার মানে বোঝাই যাচ্ছে সে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। এই লোকটা নিশ্চয়ই আমাদের চেনা পরিচিত লোক হবে। কি হলো ভাইজান, কি ভাবতেছেন? ফারিন ভাবি কোথায় গেল? কেউ ভুল তথ্য দিয়ে ফারিনকে নিয়ে গেছে। ফারিন কারো ফাঁদে ফেসে গেছে। তাহলে এখন কি করবেন? আল্লাহ, ফারিন ভাবি যেন ভালো থাকে।
ওনার জন্য কেউ কিছু না করে। আমি আসতেছি। আমি তাড়াতাড়ি করে হেঁটে বাসা থেকে বের হয়ে যাই। বের হতে এতে ফারিনের ফোনে ট্রাই করি, কিন্তু ফোন বন্ধ বলছে। আমি সোজা ফারিনের বাবার বাসায় চলে যাই। ফারিনের বাবা আমার সামনে আসতেই আমি ফারিনের কথা জিজ্ঞাসা করি, ফারিন কোথায়? ফারিন কোথায় মানে? সেই যে তোমার বাসা থেকে পুলিশ নিয়ে বের হলাম, তারপর থেকে তো ফারিনের সাথে কোনো যোগাযোগই নেই, যোগাযোগ রাখার চেষ্টাই করিনি। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো ফারিন কোথায়? তুমি ফারিনের সাথে কি করছো সেটা বলো। ফারিনকে খুঁজছো কেন? ভালো সাজার দরকার নেই। আপনি যে কত বড় শয়তান তা আমি খুব ভালো করেই জানি। আপনি ফারিনের আব্বু দেখে কিছু বললাম না। আপনার সাথে এখন তর্ক করার সময় আমার হাতে নেই। শাহজাহান খানের ঠিকানাটা তাড়াতাড়ি আমাকে দিন। আমার ফারিন বিপদে আছে, ওর কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। আমি ফারিনের আব্বু থেকে ঠিকানা নিয়ে শাহজাহান খানের বাড়ির উদ্দেশ্যে চলে যাই। নিবু নিবু চোখ খুলে ফারিন নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করলো। সে মাথায় হাত দিয়ে বসে আছে, মাথাটা খুব ভার হয়ে আছে। সেখানে কিভাবে এলো তা মনে করার চেষ্টা করছে। আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে সে আগন্তুকের দেওয়ার ঠিকানায় চলে যায়। সেখানে সে অ্যাক্সিডেন্টের কোনো আলামতি পায় না। তারপর হুট করে একটা গাড়ি এসে তার সামনে থামে। দুজন লোক গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তোলে। তারপর তার মুখে একটা রুমাল চেপে ধরে। হ্যাঁ, এখন ফারিনের মনে পড়েছে। ফারিন মেঝে থেকে উঠে দাঁড়ায়। দরজার ফাঁক দিয়ে হালকা হালকা আলোয় ঝাপসা জানান দিচ্ছে দরজার অবস্থান। সে দরজার কাছে গিয়ে দেখে দরজা বাইরে থেকে আটকানো। সে কয়েকবার দরজা ধাক্কা দেয়, কারো কোনো সারা শব্দ পায় না। ফারিনের এখন খুব ভয় করছে, তাকে এখানে কে ধরে আনলো, আর আমি বা কোথায়? ফারিন নিজের মোবাইলটাও খুঁজে পায় না। ফারিনের কান্না পাচ্ছে খুব। এখান থেকে সে কিভাবে বের হবে এসবই ভাবছিল। এদিকে আমি শাহজাহান খানের বাসায় এসে জানতে পারি শাহজাহান খান বাসায় নেই। আমি এবার সমীকরণটা কিছুটা মেলাতে পারছি। আমার মনে হচ্ছে শাহজাহান খানই ফারিনকে উধাও করেছে। এমনটা যদি সত্যি হয় তাহলে আমি শাহজাহান খানকে একদম জানে মেরে ফেলবো। আগের মতো সুযোগ দেব না। আমার জানে হাত দেওয়া ওর সাহসের আমি 12টা বাজিয়ে ছাড়বো। দরজা খোলার আওয়াজে ফারিন কাঁচামাচু হয়ে যায়। দরজা খুলে শাহজাহান খান ফারিনের সামনে এসে শয়তানি হাসি দিয়ে দাঁড়ায়। শাহজাহান খানকে দেখে ফারিনের এবার ভয়ের চেয়ে দ্বিগুণ রাগ লাগছে। এই বুড়ো শয়তানটা তাকে তাহলে ধরে নিয়ে এসেছে। তুই তাহলে আমাকে ধরে নিয়ে এসেছিস? আমি কোথায় নিয়ে এলাম? তুমি তো আমার দেওয়া ঠিকানায় চলে আসলে। এখানে আমার কি দোষ বলো? তুই আমাকে মিথ্যা কেন বললি? হ্যাঁ, আমার জামাইয়ের অ্যাক্সিডেন্টের কথা কেন বললি? এটা একটা ফাঁদ ছিল, তুমি সেই ফাঁদে ধরা দিয়েছো। এখন তো আর এই ফাঁদ থেকে বের হতে পারবে না। সিজন আমাকে ঠিকই তোর ফাঁদ থেকে বের করে নিয়ে যাবে। যাতে নিতে না পারে সেই ব্যবস্থাই আমি করবো। হাহা, কি করবি তুই? তোমাকে বিয়ে করব। জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিস। আমি তোকে বিয়ে করব। হাসালি। বিয়ে করতে তোকে বাধ্য করব। তোমাদের চাচাও আমার হাতে বন্দি, তাকে নিশ্চয়ই মারতে দিতে পারো না। এবং তার মরার কারণ যদি তুমি হও তাহলে তো কখনোই মরতে দিবে না। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয় পেয়ে যায়। চাচা এই লোকটার হাতে বন্দি। চাচাকে এই লোকটা মেরে ফেলতে চায় তার কারণে। আচ্ছা চলো কিছু সিম্পল দেখাই তোমায়। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে নিয়ে যায়। চাচাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চাচার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ফারিন চাচার এই অবস্থা দেখে দৌড়ে চাচার কাছে যায়। চাচার এই অবস্থা দেখে তার চোখে পানি এসে যায়। চাচাকে মেরেছিস কেন তুই? আরে মারবো, মেরেই ফেলবো যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও। আমি তোকে বিয়ে করব, তারপরেও তুই চাচাকে মারিস না? এই তো ইন্টেলিজেন্ট বালিকার মতো কথা। ফারিন তুই এসব কি বলছিস? তুই ওকে ভুলেও বিয়ে করিস না। চাচার কথা শেষ হতে না হতেই শাহজাহান খান চাচার গালে কষি একটা থাপ্পড় বসিয়ে দেয়। চুপ, একদম চুপ, না হলে মেরে ফেলবো। চাচাকে মারবি না, আমি তোকে বিয়ে করব, বলছি তো। শাহজাহান খান 2টা মেয়েকে ডেকে ফারিনকে নিয়ে সাজিয়ে দিতে বলল। ফারিন অগত্যা না চাইতেও যেতে হলো। তার বুক ফেটে কান্না পাচ্ছে খুব। ভাবছে আমি কি আসবো না? আমি কোথায় আছি? এসব এসে মনে মনে ভাবছিল। মেয়ে 2টা ফারিনকে বই সাজে সাজিয়ে দিচ্ছে। ফারিন কান্না করছে আর ভাবছে সব কি শেষ হয়ে যাবে। ফারিনকে নিচে এনে সোফায় বসিয়ে দেওয়া হলো। শাহজাহান খানের মনে খুশির বন্যা বইছে। কিছুক্ষণের ভেতরে কাজে আসলেই তার আর ফারিনের বিয়েটা হয়ে যাবে। তারপরে ফারিনকে নিয়ে সে অনেক দূরে চলে যাবে। এতক্ষণে তো কাজে এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না কেন? শাহজাহান খান বিরক্ত হয়ে যাচ্ছে। এই কাজে এখন আসছে না কেন? শাহজাহান খান তার 2জন লোকদের অর্ডার দিলেন কাজী সাহেবকে খোঁজ করে নিয়ে আসতে। খোঁজ করতে হবে না, খোঁজ করতে হবে না, মই চলে এসেছি। সবাই সদর দরজার দিকে তাকায়। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী কথাটা বলল। শাহজাহান খান লোকটার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, আপনি কে?
হতচ্ছাড়া, আমাকে জিজ্ঞাসা করছিস স্বামীকে? আমি এই শহরের নামকরা কাজী, আর তুই আমাকে চিনিস না? ও দুঃখিত কাজী সাহেব, আপনাকে আমি চিনতে পারিনি। আচ্ছা, আপনার সাথে এই দুজন লোক কারা? এরা আমার সেক্রেটারি। আপনার সেক্রেটারিও আছে? অবশ্যই। আমাকে কি তোর জ্যানতেন কাজে মনে হয়, হতচ্ছাড়া? না না, আপনাকে দেখে অনেক ফেমাস কাজী মনে হয়। হয়েছে, সরে দাঁড়া সামনে থেকে। তোর সাথে কথা বলার সময় নেই আমার। বের কনে কোথায়? ওই তো ওখানে, আসেন আসেন। শাহজাহান খান কাজীকে নিয়ে ফারিনের কাছে আসলো। উনি ফারিনের কাছে গিয়ে বসলো। দেখে ফারিন কান্না করছে। কি হলো, ছেলে কান্না করছে কেন? এই ছেলে, কান্না করছিস কেন? এমনি কান্না করছে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। শাহজাহান খানের কথা শুনে কাজী একটা ধমক দিয়ে বসে। তুই চুপ কর, বেশি কথা বলিস। আচ্ছা যাই হোক, বইয়ের পাশে জামাই কেনে বসাও। কাজীর কথা বলতে দেরি শাহজাহান খান ফারিনের পাশে বসতে দেরি হয়নি। তা দেখে কাজী শাহজাহান খানকে আবার ধমক দিয়ে বসে। এই মিয়া, তুমি কোণের পাশে বসলা কেন? বাচ্চা মেয়েকে দেখলে বিয়ে করতে মন চায়? জামাই হতে মন চায়? যাও জামাইকে ডেকে আনো। কাজীর ধমক শুনে শাহজাহান খান হক চুকিয়ে যান। উনি কেন জানে কাজীকে ভয় পাচ্ছে। কাজী সাহেব কি বলছেন এইসব? জামাই তো আমি নিজেই, অন্য কেউ জামাই হতে যাবে কেন? চুপ কর শালা, আমারে বোকা পাইছিস? তুই বুড়া বেটা এই মাইয়ের জামাই হবি কোন দুঃখে? যা জামাইকে ডেকে নিয়ে আয়। কাজীর কথা শুনে শাহজাহান খান ভেবাচাকা খেয়ে যায়। এই কাজী এমন করছে কেন উনি বুঝতে পারছে না। কাজী কেন সে বিয়ে পড়ানোর জন্য? আর এই কাজী এসব কি শুরু করেছে? স্বয়ং তাকে জামাই থেকে বাদ দিয়ে দিচ্ছে। ও কাজী সাহেব, আমি সত্যি বলছি, আমি তো জামাই। বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। প্রমাণ কি? প্রমাণ চাই তুই যে জামাই। আপনি বিয়ে কোনে রে জিজ্ঞেস করুন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, সেটা ভালো বলেছিস। এই যে বিয়ের কোণে বলো তো, এই বুড়া লোকটাকে তুমি জামাই হিসেবে গ্রহণ করছো? ফারিন কিছুক্ষণ চুপ থাকলো। শাহজাহান খান ফারিনের কানে কানে ফিসফিস করে কিছু বলল। ফারিন হ্যাঁ বলে। এবার তো বিয়ে পড়াবেন কাজী সাহেব। কোণে যেহেতু রাজি, কেন দেরি করবে কাজী? কাজী কিছুক্ষণ লেখালেখি করে প্রথমে শাহজাহান খানকে সই করতে বলল। শাহজাহান খান ঝটপট দেরি না করে সই করে দেয়। কাজী এবার ফারিন দিয়ে কাগজটা এগিয়ে দেয় সই করার জন্য। না বাচ্চা, এখানে সই করে দাও। ফারিন কাগজটা হাতে নিচ্ছে না, সে কান্না করছে। সে কিছুতেই সই করবে না, মরে গেলেও না। কোণে দিকে সই করতে চাচ্ছে না। কোণে মনে হয় রাজি না। আরে কাজী সাহেব, অবশ্যই রাজি। ফারিন সই করো। আমার ধৈর্যের পরীক্ষা নিলে তোর চাতাকে আমি মেরে ফেলবো। ফারিন কাঁপা কাঁপা হাতে কাগজে সই করে দেয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই শাহজাহান খান তাকে ছোঁয়ার আগে সে আত্মহত্যা করবে। তাকে ছোঁয়ার অধিকার একমাত্র সিজানের, এই শয়তানটার না। আলহামদুলিল্লাহ, আমার বিয়ে সম্পন্ন হয়েছে। কাজীর কথা শুনে শাহজাহান খান অবাক হয়ে যায়। এই কাজী কি বলে? মাথা খারাপ হয়ে গেল না তো? কাজী সাহেব, আপনার বিয়ে না তো আমার বিয়ে হয়েছে। আরে ধুর, কখন তোর বিয়ে হলো? বিয়ে তো হলো আমার, তুই তো সাক্ষী হিসেবে সই করলি। এই দেখ। কাজী শাহজাহান খানকে কাগজ দেখিয়ে পড়ে শোনায়। শাহজাহান খানের মাথায় হাত। এই কাজী দেখে সত্যি সত্যি ফারিনকে বিয়ে করলো, আর সে সাক্ষীর ভূমিকা রাখলো। শাহজাহান খানের পিণ্ডি জ্বলে ওঠে। এই কাজীকে আজকে সে মেরে ফেলবে। এদিকে ফারিন তো তৃতীয় পক্ষের মতো সব দেখে যাচ্ছে, আর অবাকের ওপর অবাক হচ্ছে। কাজী সব কি বলছে? একবার শাহজাহান তো, একবার কাজী। সারা ঠকবাজ কাজী, তুই আমার বউকে বিয়ে করলি, তোকে আমি আজকে মেরেই ফেলবো। ওই কই রে তোরা, ওই কাজী শালাকে বান্দা ফেল। শাহজাহান খান দেখে কাজী হাসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে তার লোকগুলো মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। শাহজাহান খানের চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার সেক্রেটারিরা তোর লোকগুলোকে অজ্ঞান করে দিয়েছে। গুড জব বন্ধুরা। কে তুই? বলবো না, দেখাচ্ছি। কাজী সাহেব তার দাড়িতে হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলে। সাদা চুলগুলো টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে। শাহজাহান খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে, এই তো সিজান, মানে এতক্ষণ আমি ছিলাম, কাজী ছিল না। ফারিনের চোখেও বিস্ময় ভর করছে। আমি ফারিনের দিকে তাকে একটা মুচকে হাসি দেই। ততক্ষণে চাচার হাত পায়ের বাঁধন খোলা হয়ে গেছে। চাচা এসে আমার কাঁধে চাপড় দিয়ে বলে, সাব্বাস ভাতিজা, এবার দেখ আমার কামাল। চাচা হুট করে নিজের লুঙ্গিটা খুলে হাতে নিয়ে নেয়। সেক্রেটারিগুলোকে অর্ডার দেয় শাহজাহান খানের হাত পা বেঁধে ফেলার জন্য। চাচা এবার শাহজাহান খানের গলায় লুঙ্গি পেঁচিয়ে একটা গিট্টু দিয়ে টানতে থাকে। শাহজাহান খানকে মেঝেতে ফেলে চাচা লুঙ্গি ধরে টেনে নিয়ে যায়। চাচার কাণ্ডে আমি অবাক হই। চাচা, তোমার লুঙ্গি ছিঁড়ে যাবে তো। লুঙ্গির চিন্তা বাদ দে, এই চিন্তা করে এই বুড়োটারে আজকে আমি টাইনা হিসটা ফালামু। আমি তো চাচার কথা শুনে অবাক হয়ে যাই। কি ব্যাপার, আজকে যে চাচা লুঙ্গি চিন্তা করছে না, কাহিনী কি? চাচা শাহজাহান খানকে টেনে হিসড়ে বাইরে নিয়ে যাচ্ছে। চাচা,
শাহজাহান খান মাপ চায়, দোয়া চায় বলে লাভ হচ্ছে না। চাচা শাহজাহান খানকে ছাড়ছেই না। আজকে মনে হয় তিনি ছাড়বেনই না, টেনে ছিঁড়ে ফেলবেন মনে হচ্ছে। শাহজাহান খানকে আপাতত চাচার হাতে ছেড়ে দিলাম। ফারিনের দিকে নজর দেই। ফারিনের দিকে তাকিয়ে দেখি ফারিন কান্না করছে। ফারিন কান্না করছে কেন? আমি হঠাৎ ভয় পেয়ে যাই। আমি দৌড়ে ফারিনের কাছে যাই, তাকে জিজ্ঞাসা করি, কি হয়েছে ফারিন তোমার? কান্না করছো কেন? ফারিন জবাব দিচ্ছে না, কান্না করেই যাচ্ছে। ফারিন আমার কিন্তু টেনশন হচ্ছে, কান্না কেন করছো তুমি? ফারিন হঠাৎ করে আমার বুকে কিল ঘুষি মারতে থাকে। আপনি খুব খারাপ, খুব খুব খুব। আপনি জানেন আমি মরেই যাচ্ছিলাম। এই বুড়াকে বিয়ে করা আমার কাছে নরকের ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আর আপনি এতক্ষণ অভিনয় করে বিয়ে পড়িয়ে যাচ্ছিলেন। কত কষ্ট হচ্ছিল জানেন আপনি? বুকটা ফেটে যাচ্ছিল আমার। ফারিন কান্না করে কথাগুলো বলছিল। আমি চুপ করে সব শুনছি, তাকে বাধা দেব না। আসলে অনেক বড় ভুল হয়ে গেছে এখানে। ফারিন কান্না করতে করতে আমার বুকে ঢলে পড়ে। ফারিনের সারা শব্দ আর শুনি না। ফারিনের মাথাটা তুলে দেখে ফারিন অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে বাইরে বের হয়ে গাড়িতে উঠাই। কেবিনের বাইরে পায়চারি করছি। ডক্টর কেবিন থেকে বেরোতেই, আরে না, কোনো সমস্যা হয়নি, আপনি টেনশন করবেন না। আসলে সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়েনি, আর তাছাড়া অতিরিক্ত টেনশনের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন ঠিক আছে, দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। আমি ডক্টরকে ধন্যবাদ দিয়ে কেবিনে প্রবেশ করি। ফারিনের চোখ দরজার দিকে ছিল। আমাকে আসতে দেখে সে চোখ অন্যদিকে নামিয়ে নেয়। আমি গিয়ে ফারিনের এক হাত ধরে তার পাশে বসি। ফারিনের তাতে কোনো হেলদেল নেই। সরি, আমি তোমার মনের ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু এভাবে কাজের বেশে না এলে হিতে বিপরীত হতে পারতো। চাচা তো তাদের হাতে বন্দি ছিল, তাই না? আর আমি জানি তোমাকে ব্ল্যাকমেল না করলে তোমার জীবন গেলেও তুমি বিয়েতে রাজি হতে না। কিন্তু তুমি তো হয়তো চাচার কারণে বিয়েতে রাজি হয়েছো। তাহলে আমার কারণে যদি চাচার কিছু হয়ে যেত, এই কারণেই কৌশলটা করতে হয়েছে। আমার অপরাধী মুখ দেখে ফারিন এবার মুখ খোলে। আমি এখন আর এত শত কথা শুনতে চাই না। আমাকে প্রপোজ করুন, তাহলে আপনার 7 খুন মাফ। কি এইখানে, এই হসপিটালে তোমাকে প্রপোজ করব? মাথা খারাপ? কি বললেন? কানে শোনো না কি বলছি? আমি এই হসপিটালে তোমাকে প্রপোজ করতে পারবো না। লাগবে না করা। ফারিন অভিমান মুখ করে অন্যদিকে শুয়ে থাকে। ফারিনের কাণ্ডে আমার খুব হাসি পায়। ফারিন, বাচ্চা মেয়ের মতো এত জেদ করছো কেন? আমি তো বাচ্চাই, আমারও তো ভালো লাগে না। যান, বুড়া কোনো মেয়ের কাছে যান। আমি এবার শব্দ করে হেসে দেই। মেয়ে, এদিকে তাকাও। ফারিন তাকায় না। আমি এবার জোর করে ফারিনকে বিছানা থেকে উঠাই। জোরই করতে পারেন শুধু। চুপ। ফারিনকে অবাক করে দিয়ে তাকে কোলে তুলে নেই। কোলে তুলে নিয়ে কেবিনের বাইরে চলে যাই। আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাসায় নিয়ে যাচ্ছি। আমি হেঁটে যেতে পারবো তো, কোলে নিলেন কেন? ফারিনের কথার মধ্যেই আমি তাকে নিয়ে হেঁটে যাচ্ছি। এই যে ভাই শোনেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। এই যে ভাই শোনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। এই যে চাচা শোনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। ফারিনের চোখগুলো কোটর থেকে বের হয়ে যাবে এমন অবস্থা। আমি কি করছি? যাকে সামনে পাচ্ছি তাকেই বলছি আমার বউকে ভালোবাসি। আর লোকগুলো কিছু না বুঝতে পেরে বোকার মতো হা হয়ে আছে। তারা হয়তো ভাবছে তারা কি ভুল করে পাগলের হাসপাতালে চলে এলো। এইদিকে আমার কাণ্ডে ফারিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি যে তাকে এই লজ্জা দেওয়ার কোনো কারণই খুঁজে পেলাম না। ফারিন লজ্জায় আমার বুকে মুখ লুকায়। বুকে থেকে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন? চার দেয়ালের ভেতরে না বলে সবাইকে জানিয়ে আমি আমার বউকে ভালোবাসার কথা বলছি। এইভাবে কয়জন পাবে? হ্যাঁ, তোমার তো গর্ব করা উচিত এমন স্বামীকে পেয়ে। ইস রে, সবাই যে আপনাকে পাগল ভাবছে সেটা বলছেন? খুব বুঝি। সামান্য একটা বাচ্চা মেয়েকে পেয়ে তাকে বললাম, এই যে মেয়ে শোনো, আমি আমার তুমি তোমার বউকে অনেক ভালোবাসো জানি আমি। আমাকে বলতে না দিয়ে বাচ্চা মেয়েটি কথাটা বলে দিল। আর এই কথাটা শুনে ফারিন হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। বাচ্চা মেয়েটিও শেষ পর্যন্ত জেনে গেল, বুঝে গেল। হাই লজ্জা! এত লজ্জা ফারিন তুই কোথায় রাখবি? আমি ফারিনকে নিয়ে বাসায় চলে যাই। ফারিন রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। খুব শান্তি লাগছে তার। কেমন যেন সব কিছু তার কাছে হালকা হালকা লাগছে। অনেক বড় একটা বিপদ থেকে ফিরে এসেছে। অবশ্য আমি তাকে নিয়ে এসেছি। হসপিটালের কথা মনে পড়তে ফারিনের মুখে হাসি ফুটে ওঠে। আমি এত পাগলামি করবো কে জানতো? কি লজ্জায় না তাকে ফেলে দিয়েছি। বেশি লজ্জায় পেয়েছে ওই বাচ্চাটার সামনে। আমি রুমে ঢুকে দেখি ফারিন কিছু ভেবে আনমনে হেসে যাচ্ছে। আমি কিছুটা আন্দাজ করতে পেরে মুচকি একটা হাসি দেই। আমি গিয়ে ফারিনের পাশে বসতেই ফারিন সোজা হয়ে বসে। খুব খুশি খুশি লাগছে দেখছি। এমন জামাই পেয়ে নিশ্চয়ই গর্ব হচ্ছে, তাই না? আসলে সত্যি বলতে যতই লজ্জা পাই না কেন, আমার কাছে ভালোই লেগেছে। জানি তো ভালো লাগবেই। মেয়েদের মন জয় করতে এই সিজন ভালোই পারে।
কি আর কয়টা মেয়ের মন জয় করেছেন? ফারিন রেগে যায়। ফারিনের রাগ দেখে আমার হাসি পেলেও আমি হাসি না, কারণ এখন হাসা যাবে না, তাহলে আজকে আমার বাসর হবে না। আরে তুমি ছাড়া আর একটা মেয়ের মন জয় করার চেষ্টা করিনি, কাউকে আমার ভালোই লাগেনি, শুধু তোমাকে ভালো লেগেছে। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আমি আপনার বাবা না। হ্যাঁ, তুমি আমার একমাত্র বউ। ফারিন হেসে ওঠে। আমি উঠে গিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা প্যাকেট বের করে ফারিনের হাতে ধরিয়ে দেই। কি এটা? আজকে রাতে এটা পড়বে, এটা পরে আমার সামনে আসবে। আজকে রাতে আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই, তোমার পুরোটাই আমি আমার নিজের দখলে নিয়ে নিতে চাই। সেই সুযোগ কি আমি পাবো? আমার কথা শুনে এই মুহূর্তে ফারিনের অনেক লজ্জা লাগছে, লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে। এই সিজনটা এই মুহূর্তে এই কথাটা না বললে কি হতো না? আর এই কথা জিজ্ঞেস বা করার কি দরকার? আমি তো ভালোবাসি, আমিও তো তাকে চাই, সে কি বোঝে না? ফারিনকে লজ্জা পেতে দেখে ফারিনের দুই গালে হাত দিয়ে বললাম, আহ বউ, সব লজ্জা দেখে তোমার চোখে মুখে ফুটে উঠেছে, কিছু লজ্জা রাতের জন্য রাখো তো। আমি ফারিনের দুই গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যাই। ফারিন হাফ ছেড়ে বাঁচে, সে বড় একটা নিঃশ্বাস নেয়। ড্রয়িং রুমে বসে আছি, চাচা যে কোথায় গেল বাসায় তো দেখছি না। আসলে চাচা বাসায় এসেছে কি সেটাও তো জানি না। আমার ভাবনার মাঝেই দেখি চাচা সদর দরজা দিয়ে হেঁটে আসছে। আমি হা হয়ে তাকিয়ে আছি, কারণ চাচার পরনে লুঙ্গি নেই। হাফ প্যান্ট পরেই চাচা এগিয়ে আসছে। চাচার লুঙ্গি কোথায় গেল? চাচা আমার সামনে এসে দাঁড়ায়। আমি চাচাকে ভালো করে দেখে নেই। চাচা, এই কী হাল হলো তোমার? দেখে মনে হচ্ছে খুব দৌড়ের ওপর ছিলে, আর তোমার লুঙ্গিটাও তো নাই। কাহিনী কি বলো তো? ঠিকই ধরেছিস ভাতিজা, তুই দৌড়ের উপর ছিলাম। ওই শাহজাহান খান শালা হাত ফসকে আমার হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। শুধু একলা পালালে মনকে কিছু বলে সান্ত্বনা দিতাম, কিন্তু সাথে আমার লুঙ্গিটা নিয়ে দৌড় দিল, যার কারণে আমাকে তার পিছনে ছুটতে হলো। কিন্তু লাভ হলো না বই কি, তবে ধরতে পারলাম না, আমার লুঙ্গিটা আর উদ্ধার করতে পারলাম না। চাচা, নিজের মান সম্মান তো খাইছই, সাথে আমারও মান সম্মান সব খাবে। সারা রাস্তায় এভাবে হাফ প্যান্ট পরে এলে? সারা রাস্তার চিন্তা বাদ দে, কিভাবে আমার লুঙ্গি উদ্ধার করা যায় সে চিন্তা কর। লুঙ্গির অনেক দাম, আমি কি ফাও ফাও ওই ব্যাডারে আমার দামি লুঙ্গি দিয়া দিমু? লুঙ্গি চিন্তা করা যাবে, এখন যাও তো ওপরে গিয়ে ওই গেট আপ চেঞ্জ করো। আচ্ছা। রাতে ডিনার করার পর কিছুক্ষণ চাচার সাথে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়াই। রুমে ঢুকতে অবাক হয়ে যাই, ফারিন রুমটা অন্ধকার করে রেখেছে কেন? আমি ফারিন বলে ডাক দিই, কিন্তু ফারিনের কোনো সারা শব্দ নেই। ফারিন, মজা করো না তো, কি করতে চাইছো তুমি? হঠাৎ করে আমার চোখে কারো নরম হাতের ছোঁয়া অনুভব করি। এই নরম হাতের মালিকের স্পর্শ চিনতে আমার বেগ পেতে হয় না। ফারিন। আমি ফারিনের হাত ধরে তাকে সামনে দাঁড় করাই। রুমটা অন্ধকার করে রেখেছো কেন? তোমাকে তো অনুভব করা ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। অনুভব করতে থাকেন, দেখতে হবে না। যে ড্রেসটা দিয়েছে পরেছো? ওয়েট ওয়েট, আমি কিছু বুঝতে পেরে যাই। তুমি ড্রেসটা পরেছো তাই না? কিন্তু এত ছোট ড্রেস আনলেন, আপনার আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, এই ছোট ড্রেস আমি কিভাবে আপনার কাছে দাঁড়াবো? ছোট ড্রেস বড় ড্রেস যাই হোক না কেন, সব রকমভাবে আমার বউকে দেখার অধিকার আমার আছে। এখন আমি সুইচ অন করে তোমাকে দেখব? না প্লিজ, আমার লজ্জা লাগছে। আজকে সব লজ্জা ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। আমি অবশেষে সুইচ অন করে বাতিটা জ্বালাই। ফারিনের দিকে তাকিয়ে হা হয়ে যাই। ছোট সাদা ড্রেসটা ফারিনের হাঁটুর উপর উঠে আছে। ফারিন দুহাত দিয়ে জামাটা হাঁটু নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু জামা তো নামবে না। সাদা মসৃণ পাজোড়া আমাকে খুব টানছে। আমি ফারিনের একদম কাছে চলে যাই। ফারিনের বুকে দুকপুক আওয়াজ হচ্ছে, যা আমি শুনতে পাচ্ছি। আমি ফারিনের কানেই ফিস ফিস করে নেশা দরানো কণ্ঠে বলি, তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে তোমাকে আমি ছাড়বো না ফারিন। ফারিন দেরি করে না, আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আমিও দেরি করি না, আমার বউকে বুক থেকে উঠিয়ে কোলে তুলে নেই। ফারিন আমার বুকে নিজের জায়গা না খুঁজে আমার চোখের দিকে তাকিয়ে তার জন্য ভালোবাসা খুঁজে নেয়। আমি ফারিনকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিই। ফারিন এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি ফারিনের একদম কাছে চলে যাই। যতটা কাছে এলে দুজন দুজনের সাথে একদম মিশে যেতে পারে। ফারিনের গোলাপি নরম ঠোঁটজোড়া কাঁপছে। আমি ফারিনের কাপা ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে লোপে নেই। আবেশে ফারিনের চোখ জোড়া বন্ধ হয়ে যায়। দুজন দুজনের ঠোঁটের ভালোবাসায় মগ্ন হয়ে উঠি। আমি বিছানায় উঠে বসে নিজের শরীর থেকে টি শার্ট খুলে ফেলি। এক টান দিয়ে ফারিনকে বিছানায় বসিয়ে তারও ড্রেস খুলে ফেলি। ফারিনের নগ্ন পেটে চুমু খাই। শক্ত করে বিছানা চাদর ধরে ফারিন কাবারে বিছানায় শুয়ে তার ঠোঁটে, তার পেটে সব জায়গায় স্পর্শ দিতে থাকি। আমার ভালোবাসা সে পাগল হয়ে যায়। ফারিন এবার এক হাতে আমার চুল খামচে ধরে,
ফারিনকে ভালোবাসার সমুদ্রে নিয়ে ঝাঁপিয়ে পড়ি, যেখানে শুধু অফুরন্ত ভালোবাসা। দুজনেরই ভালোবাসার সাক্ষী হয়ে রইল বদ্ধ রুমে সব কিছু। সকালবেলা ফারিনের ঘুমটা আগে ভেঙে যায়। দুই জোড়া চোখ মিলে তাকাতেই সে আমাকে দেখতে পায়। আমার বুকে সে শুয়ে আছে। দুজনে এক কাঁথার ভেতরে এক অন্যকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। ঘুমন্ত আমার দিকে তাকিয়ে কত রাতের কথা মনে পড়তেই লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। ফারিন ফ্রেশ হওয়ার জন্য উঠতে চায়, কিন্তু পারে না। তার পেটের উপর দুহাত দিয়ে আমি তাকে জড়িয়ে ধরে আছি। ফারিন আমার চোখের দিকে তাকাতেই দেখে আমি তার দিকে তাকিয়ে হাসছি। ও, তার মানে এতক্ষণ জেগেছিল, ভং ধরেছিল, ফাজিল একটা। ফারিন মনে মনে বলল, মুখ দিয়ে কিছু উচ্চারণ করলো না। দেখি, আমাকে ছাড়েন, উঠতে হবে। ওঠো, ধরে রাখছি কে তোমাকে? আমাকে 2 হাত জড়িয়ে ধরেছেন আর বলছেন কে ধরে রাখছে? আমি আমার বউকে জড়িয়ে ধরছি। তোমার কোনো সমস্যা হলে আমার কিছু করার নেই। ঢং। আমি হেসে ফারিনকে নিজের উপর থেকে বিছানায় ফেলে দেই, তারপর তার উপরে উঠে যাই। ঘুম থেকে উঠে বউকে একটু ভালো না বাসলে দিনটাই মাটি যাবে। লাগবে। ফারিন পুরো কথাটা শেষ করতে পারলো না। তার ঠোঁট জোড়া অলরেডি দখল হয়ে গেছে। আমি দখল করে নিয়েছি নিজের ঠোঁট জোড়া দিয়ে। 4 বছর পর আম্মু আম্মু, এই দেখো আমি কি পড়ছি। ফারিন ফাজানের দিকে তাকে অবাক হয়ে যায়। 3 বছরের বাচ্চা ফাজান, সে লুঙ্গি পরেছে কিভাবে? আর লুঙ্গিটা সে পেল কোথায়? বাবা, তুমি লুঙ্গি পেলে কোথায়? আর লুঙ্গি তোমাকে কে পরিয়ে দিয়েছে? আমি আব্বুকে দেখাইতে যাই, আমি লুঙ্গি পরছি। ফাজান তার ছোট্ট পা দিয়ে দৌড়ে আমার কাছে ছুটে আসে। পেছন পেছন ফারিনও। আব্বু, আমি লুঙ্গি পরছি। ফাজানকে দেখে আমি টেনে কোলে তুলে নিই। তাই আমার আব্বুটাকে তো লুঙ্গিতে সুন্দর লাগছে। ফাজান আমার কথা বুঝলো মনে হয়। সে দাঁত বের করে খিলখিল করে এসে ওঠে। আচ্ছা, ফাজানকে লুঙ্গিটা কে পরিয়েছে? তুমি? এটা জিজ্ঞেস করা লাগে? তুমি জানো না ওর যে একটা লুঙ্গি দাদা আছে? ও তাই তো। ফারিনও এগিয়ে এসে ফাজানের সাথে হেসে ওঠে। আমার আর ফারিনের একমাত্র ছেলে ইমতিহান ফাজান। 3 বছরের বয়স, ভারী দুষ্টু কিন্তু মিষ্টি একটা ছেলে। ফারিন রান্নাঘরে রান্না করছিল। জরিনা বানু কোনো কাজে বাইরে গিয়েছিল। আমি রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে ফারিনকে পেছন থেকে ঝাপটে ধরি, কাঁধে থুতনি রাখি। ফারিন লাফিয়ে উঠতে গিয়ে ওঠে না। বুঝে যায় যেটা কে হতে পারে। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখানে কেউ নেই। আব্বু, আমি আছি তো। আমি হকচকে ফারিনকে ছেড়ে দেই। ফারিন হেসে দেয়। আমি দেখি ফাজান দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দৌড়ে গিয়ে ফাজানকে কোলে তুলে নিয়ে বলি, তোমার আম্মু রান্না করতে পারছিল না, তাই সাহায্য করলাম। আমিও রান্না করব। পরে রান্না করো, এখন আমরা বাইরে ঘুরতে যাব, চলো। আমি ফাজানকে নিয়ে বাইরে চলে আসি আর ফারিন রান্নায় মনোযোগ দেয়। রাতে ফাজানকে ঘুম পাড়িয়ে ফারিনকে নিয়ে বারান্দায় বসি। ফারিন আমার কাঁধে মাথা রাখে। বারান্দার গ্রিল দিয়ে দূরের ওই সুন্দর চাঁদটা আমাদের দুজনের চোখের সামনে উঁকি ঝুঁকে দিচ্ছে। মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে স্নিগ্ধ হয় দুলিয়া মাথা, ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোয়া। ভালোবাসি তোমায়, ভালো লাগে তোমার ছোঁয়া। আপনার মুখে ভালোবাসি শুনতে আমার খুব ভালো লাগে। আবার বলেন তো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও ভালোবাসি। আমি ফারিনের কোমরে হাত দিয়ে ফারিনকে নিজের কাছে নিয়ে নেই। ফারিন আমার সাথে পুরোপুরি মিশে যায়। দুজনের নীরবতা পালন করে রাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি আর আমাদের ভালোবাসার দিনের কথাগুলো ভাবছি। কিছুক্ষণ পর দুজনের 4 ঠোঁট এক করে উষ্ণ ভালোবাসার জানান দেই। আর এই দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পটি এখানেই সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।